ঘোড়াটা ছুটে চলেছে উন্মত্তভাবে। ঝড় যেন পাল্লা দিচ্ছে উন্মত্ত ঘোড়াটাকে। ডালপালা ছিঁড়ে উড়ে আসছে রাস্তায়। তারই মধ্যে দু একটা তীব্র বেগে আঘাত হানল চন্দ্রকুমারকে। আকাশে কড়কড় শব্দে বাজ পড়ল। বৃষ্টিও পড়তে শুরু করেছে তীব্র বেগে। আর চন্দ্রকুমার পাগলের মতো ছুটে চলেছে ঘোড়াটাকে। পেছনে খ্যাপা কুকুরের মতো তাড়া করছে বেশ কয়েকজন ঘোড়সওয়ার। চন্দ্রকুমারের সাথে তাদের দূরত্ব কমছে একটু একটু করে। দূরত্ব যত কমছে, আক্রমণকারী দলটার উল্লাসধ্বনি বাড়ছে তত। চন্দ্রকুমার আরও জোরে ঘোড়াটাকে ছোটাতে চাইল, কিন্তু ঠিক তখনই ধারালো একটা বল্লম শনশন বাতাস কেটে এসে চন্দ্রকুমারের কাঁধ ফুঁড়ে বেরিয়ে গেল। শরীরটাও ঝাঁকুনি খেয়ে ঘোড়ার পিঠ থেকে ছিটকে পড়ল জল কাদা ভরা রাস্তায়। ঘোড়াটা একটু এগিয়ে থেমে গেল। আক্রমণকারী দলটা দ্রুত ভঙ্গিতে এগিয়ে এলো চন্দ্রকুমারের শায়িত দেহটার দিকে। বিদ্যুতের কড়কড় শব্দটাকে ছাপিয়ে তাদের উল্লাসধ্বনি যেন ভিজে বাতাসে প্রতিধ্বনিত হলো। আক্রমণকারীদের একজনের হাতের তলোয়ার তীর বেগে নেমে এলো চন্দ্রকুমারকে লক্ষ্য করে। চন্দ্রকুমার দ্রুত সরিয়ে নিল নিজেকে, কিন্তু তলোয়ারের ধারালো ফলা ছুঁয়ে গেল তার ছাতি। রক্ত চলকে বেরিয়ে এলো। চন্দ্রকুমার বুঝল পালাবার উপায় নাই। এই মৃত্যুবুজ্জ থেকে বের হবার একটাই উপায়, প্রতি আক্রমণ। কোমরে গোঁজা ছুরিটা শক্ত মুঠোয় ধরল সে। আক্রমণকারীদের দলটা এগিয়ে আসতে সে চালিয়ে দিল ধারালো ছুরিটা তাদের একজনের গলা লক্ষ্য করে। তারপর আরেকজন, তারপর আরেকজন। এক মুহূর্ত খণ্ডযুদ্ধে ভরে গেল জায়গাটা। আরও একটু পরে স্তব্ধ হয়ে গেল সব। আক্রমণকারীদের দলটা রক্তস্নাত হয়ে পড়ে রইল মাটিতে। শরীরগুলো যন্ত্রণায় ছটফট করতে লাগলো। চন্দ্রকুমারের গোটা শরীর রক্তে ভিজে যাচ্ছে। শরীরটা গুটিয়ে যাচ্ছে যন্ত্রণায়। চোখ দুটো বুজে আসছে ধোঁয়া ধোঁয়া হয়ে। টলমল পায়ে সে এগিয়ে গেল অপেক্ষমান ঘোড়াটার দিকে। মুখে একটা যন্ত্রণার আওয়াজ ছেড়ে চন্দ্রকুমার উঠল ঘোড়ার পিঠে। কড় কড় শব্দে বাজ পড়ল। ঝমঝম শব্দে ঝরে পড়ছে বৃষ্টি। ভিজিয়ে দিল চন্দ্রকুমারের রক্তস্নাত দেহটা। চোখ দুটো তার ধোঁয়া ধোঁয়া হয়ে বুজে এলো। আর চন্দ্রকুমার চেতন হারিয়ে শুয়ে পড়ল ঘোড়ার পিঠে। আকাশে মুহুর মুহুর বিদ্যুৎ আছড়ে পড়ল। ঝড় যেন এখন উন্মত্ত হাতি। ঘোড়াটা ছুটে চলেছে সামনের রাস্তা ধরে। কত পথ যে সে ছুটে গেল, কত গ্রাম, কত মাঠ সে অতিক্রম করলো, তার কোনো ইয়াত্তা নেই। বৃষ্টি ধরে এলো একটু একটু করে। ঘোড়াটাও এসে থামলো জঙ্গলের ধারের একটা কুটিরের সামনে।
সরু আলোর একটা রেখা আসছে কুটিরের ভেতর থেকে। চন্দ্রকুমার চোখ খুলল আলতো। আলোর রেখাটা চোখে পড়েছে তারও। ঘোড়া থেকে নামলো অতি কষ্টে, এগিয়ে গেল কুটিরের দিকে। শরীর আর পারছে না, চোখ দুটো খুলে রাখতে পারছে না কিছুতেই। শরীরটাকে কোনো রকমে টেনে নিয়ে চন্দ্রকুমার চাপড় দিল বন্ধ দরজায়। ভেতর থেকে একটা নরম কণ্ঠস্বর ভেসে এলো। কে? এক মুহূর্ত নিস্তব্ধতা। একটু পরেই খুলে গেল দরজাটা। কুটিরের ভেতরে জ্বলছে একটা মাটির প্রদীপ। প্রদীপের আলোয় দেখা গেল অপরূপ সুন্দরী এক মহিলাকে। ধবধবে ফর্সা তার গায়ের রং, চোখ দুটো টানা টানা, পাতলা লাল চেরি ফলের মতো ঠোঁট, পদ্ম ফুলের পাপড়ির মতো নাভি। মেয়েটি কাঁপা কাঁপা গলায় বলল, কে আপনি? কে চাইছেন? চন্দ্রকুমারের ঠোঁট ঈষৎ উন্মুক্ত হলো। জড়ানো কণ্ঠে সে বলল, আমি চন্দ্রকুমার। কথাটা শেষ করতে পারল না সে। চেতন হারিয়ে পড়ে গেল মহিলার বুকের উপর। শান্তিকুঞ্জ আবাসনে এক বন্ধ ফ্ল্যাটে চুরি করতে গিয়ে ভয়ঙ্কর এক ঘটনার সাক্ষী হয় তিনজন। ছোট মেয়ের হাসির সাথে সাথেই আবিষ্কৃত হয় 3টি লাশ। কিন্তু কাদের লাশ? ঘরের আলো ছায়া মেঝেতে ধারালো বল্লম হাতে দাঁড়িয়ে আছে যে অপরূপা সুন্দরী মহিলা, কে সে? অপরদিকে জমিদার পুত্র চন্দ্রকুমার কোন লোভের বলি হলো? রঙ্গিলা কে, যে বারবার ফিরে আসছে শত শত বর্ষ পরেও? কিসের হিসেব এখনো তার বাকি? ইন্সপেক্টর কি পারবে সব জট ছাড়াতে, নাকি বলি হতে হবে তাকেও? জানতে হলে শুনতে থাকুন লেখক শ্রী হেমন্ত দত্তর কলমে আজকের গল্প লোভ। ঢক 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 করে বোতলটা মেরে দিল ভজা। তারপর খালি বোতলটাকে সজোরে আছড়ে মারল রাস্তায়। টুকরো টুকরো হয়ে গেল সেটা আওয়াজ করে। নেশা জড়ানো গলায় বলল, সালা যতই ঢালি বুকের জ্বালা আর মেটে না। বিশু আর হরি তাদের বোতল শেষ করে বাঁশের মাচাটায় ঠেস দিয়ে বসেছিল। ভজার কথা শুনে হরি আলতো চোখ খুলে বলল, কেন রে, কি হলো? এই বয়সে আবার কোনো মাগির খপ্পরে পড়লি নাকি? আরে ধুর, মেয়ে ছেলে টেলে নয়, পকেট একদম খালি রে ভাই। বউ দিনরাত খিচমিচ খিচমিচ করছে। আজ তো বলেই দিয়েছে খালি হাতে ঘরে ঢুকলে স্রেফ ঝেঁটিয়ে বিদায় করে দেবে। বিশু বিড়িটায় একটা টান মেরে ছুঁড়ে ফেলে দিল। তিতকুটে গলায় বলল, আমারও একই অবস্থা রে ভাই। আমিও যদি কিছু না নিয়ে বাড়ি ফিরি, বউ ছেলে নিয়ে বাপের বাড়ি চলে যাবে বলে হুমকি দিয়েছে। আমাদের মতো মানুষদের ভগবান কি জন্য এ পৃথিবীতে পাঠায় বলতো? স্রেফ জঞ্জাল মাইরি। এবার আমি নদীতে ঝাঁপ মারবো, দেখিস। মালটানে আলফাল বকিস না তো। তার চেয়ে চ রোজগারের একটা পথ খুঁজে বের করি। কোনো পথ নেই রে ভাই, কোনো পথ নেই। সব পথেই চেষ্টা করেছে এই শালা ভজা। রেজাল্ট ডুডু, স্রেফ ডুডু ভাই। বিশু একটু যেন ঝেড়ে মেরে উঠে বসলো হরির কথা শুনে। ভজাকে আলতো ঠেলা দিয়ে বলল, শোন ভাই, আমরা যা পচা মাল তাতে নদীও নেবে না, ছুঁড়ে ফেলে দেবে। তার চেয়ে শুনি হরি যদি কিছু উপায় বের করতে পারে।
উপায়? কি উপায় বের করবি হরি? ব্যাংক ডাকাতি করবি নাকি? হ্যাঁ, ডাকাতি করতে গেলে ধারালো মাথা লাগে, বড় অস্ত্র লাগে, সেসব আমাদের কোথায়। তবে চুরি তো করতেই পারি। চুরি? কার বাড়িতে? হ্যাঁ, যে বাড়িতে মাল আছে কিন্তু মালকিন থাকে না। আছে সেরকম একটা বাড়ি। আছে? কোথায় ভাই? শান্তিকুঞ্জ আবাসন, 4 তলা, বাদিকের ফ্ল্যাট। তুই কি করে জানলি? আমি জলের ব্যারেল ডেলিভারি দিতে গিয়েছিলাম, ভুল করে ওই ফ্ল্যাটটাতে চলে গিয়েছিলাম রে। পরে কথায় কথায় জানতে পারলাম ওটা একটা ডাক্তারের ফ্ল্যাট। মাসখানেক ধরে তালা ঝুলছে। ব্যাস চল, আজ রাতেই যাই তাহলে। আজ রাতে? মানে? আরে অত মানে টানে কিছু নাই, আজ রাতেই চল। আমার মন বলছে আজ রাতেই বদলে যাবে আমাদের ভাগ্য। রাত তখন অনেকটাই। তিনজনে হাজির হলো আবাসনের পিছন দিকে। ঠিক হলো বিশু পাইপ বেয়ে উঠবে, তারপর জানলার সার্সি থেকে ঝুলিয়ে দেবে মোটা দড়ি। সেই দড়ি ধরে উঠবে ভজা আর হরি। কথা মতো বিশু পাইপ বেয়ে উঠতে লাগলো। ছোটবেলা থেকে নারকেল গাছে চড়ে চড়ে এই ব্যাপারে সে মাহির হয়ে গেছে। তরতর তরতর করে উঠতে লাগলো সে। একটু পরেই নাইলনের দড়িটা নামলো নিচে, আর ভজা আর হরি উঠতে লাগলো ওপরে। বেশ কয়েকটা কুকুর ডেকে উঠলো একসাথে। ভজা উঠতে উঠতে থেমে গেল একবার। কোনো এক অজানা ভয়ে দুলে উঠলো তার বুক। ভীষণ নিরুপায় হয়েই তাকে আসতে হয়েছে আজ। নিজেকে দ্রুত গুছিয়ে নিয়ে উপরে উঠতে শুরু করলো সে। বিশু আগেই সার্সির কাঁচ তুলে ঢুকেছিল ভেতরে, অপেক্ষা করছিল বাকি দুজনের জন্য। ভজা আর হরি এসে পৌঁছতে সে তাড়া দিল। ঘর একদম খালি, মাল ছাটাতে লেগে পড়া যাক, কি বলিস? একটুও সময় নষ্ট করলো না তিনজনে। আলমারি খোলা হলো লোহার রড দিয়ে। লুট হলো কাপড় চোপড় সহ কিছু গয়নাগাটিও। বিশু কাপড়ে বাঁধতে যাবে সেগুলো, ঠিক তখনই শোনা গেল একটা বাচ্চা মেয়ের খিলখিল হাসি। বাচ্চাটা হাসতে হাসতে পাশের ঘরের মেঝেতে দৌড়ে যাচ্ছে। তিনজনের শির দাঁড়া বেয়ে বয়ে গেল হিমশীতল একটা স্রোত। হরি চাপা স্বরে ভজাকে বলল, হ্যাঁ রে, তুই যে বলেছিলি ঘর ফাঁকা। সেরকমই তো শুনেছিলাম, কিন্তু আর কিছু বলার আগেই দুটো ঘরের মাঝে যে দরজাটা আছে সেটা আওয়াজ করে খুলে গেল। ঝড়ের বেগে তিনজন জিনিসপত্র সহ লুকিয়ে গেল খাটের তলায়। নীলচে একটা আলো এখন ছড়িয়ে আছে মেঝেতে। খাটের তলায় বুক ভর্তি ভয় নিয়ে গুটিয়ে থাকা তিনজনই বিস্ফারিত চোখে দেখল নূপুরের আওয়াজ তুলে ছুটে যাচ্ছে একটা মেয়ে, আর সম্ভবত মেয়েটির মা তাকে ধরতে চাইছে বিরক্তি আর ধমকের সাথে। কি হচ্ছে শোনো? দাঁড়া, কোথায় যাচ্ছিস? এরকম করিস না। মহিলা হঠাৎই থেমে গেল। পা দুটো ধীর ভঙ্গিতে এগিয়ে এলো খাটের দিকে। তিনজনই বুঝে নিয়েছে কি হতে চলেছে। ধরা তারা পড়বেই। ভয়ে যেন তাদের চোখ আপনা থেকেই বুঝে এলো। এক মুহূর্ত জমাট নিস্তব্ধতা। কিন্তু সেই মুহূর্তটাই যেন খাটের নিচে লুকিয়ে থাকা তিনটে মানুষের কাছে এক প্রহর বলে মনে হলো। কিন্তু কই, তারা যে ভয় পাচ্ছিল মহিলা এগিয়ে এসে উঁকি দেবে খাটের তলায়, আর প্রচন্ড একটা চিৎকার করে উঠবে, সেই চিৎকারে ছুটে আসবে বাড়ির লোকজন, ধরবে তাদের হাতে নাতে। কিন্তু না, তেমন কিছুই ঘটলো না। এমনকি বাচ্চাটার ছুটে চলার আওয়াজটাও এখন নেই। ব্যাপারটা কেমন হলো? বিশু আলতো চোখ খুলে তাকালো মেঝের দিকে। না, সেখানে নেই কেউই। এমনকি নীলচে আলোটাও নেই। জানলা দিয়ে ফিকে একটা চাঁদের আলো এসে পড়েছে শূন্য মেঝেতে। বিশু আলতো ঠেলা দিল ভজাকে। এই একবার উঁকি দিয়ে দেখ তো, ঘরে কেউ আছে কিনা। ভজা শরীরটা নিঃশব্দে ঘষতে একটু এগিয়ে গেল। অতি সাবধানে উঁকি দিল মেঝেতে। ফিকে চাঁদের আলোয় দেখল নীলচে মেঝেটাকে। না, সত্যিই কেউ নেই। ঘর একদম ফাঁকা। না 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 না, ঘর ফাঁকা নয়,
ঘরের আলো ছায়া মেঝেতে দাঁড়িয়ে আছে এক ছায়া মূর্তি, চোখে ভয়ঙ্কর রহস্যময়তা। ভজা ঝড়ের বেগে শরীরটা টেনে নিল ভিতরে। হরি আর বিশু দুজনেই কৌতূহলী ভঙ্গিতে ইঙ্গিত করল, অর্থাৎ তারা জানতে চায় ঘর সত্যিই ফাঁকা আছে কিনা। ভজা ফিসফিসিয়ে বলল, ঘরে একটা মেয়ে ছেলে দাঁড়িয়ে আছে, কিন্তু মেয়েটা কি মেয়েটার পোশাকটা যেন। সালা, তোর ঘোর কাটেনি এখনো, আমি দেখছি, দাঁড়া। এবার হরি প্রায় নিঃশব্দে এগিয়ে এসে উঁকি দিল। ঘর ফাঁকা, একদম ফাঁকা। কোনো মেয়ের কোনো অস্তিত্বই নেই সেখানে। গলাটা একটু উঁচু করে বলল, কই রে, কেউ তো নেই, সত্যি তোর ঘোর কাটেনি। বিশু যেন বুকে একটু সাহস পেল, কিছুটা এগিয়ে এসে উঁকি দিল। দুটো ঘরের মাঝের দরজাটা দেখল, সেটা বন্ধ আগের মতোই। বুকের সাহসটা বাড়ল আরো। ভজা আর হরিকে উদ্দেশ্য করে বলল, চল ভাই, মালগুলো নিয়ে মানে কেটে পড়ি। তিনজনই বের হয়ে এলো খাটের তলা থেকে। নিঃশব্দে এগিয়ে যেতে গেল জানলাটার দিকে, যেটা দিয়ে কিছুমাত্র আগে এই ঘরে ঢুকেছিল তারা। ভজা সবে একটা পা বাড়িয়েছে, তখনই চোখ আটকে গেল বিছানায়। আর দৃশ্যটা দেখেই এক ভয়ঙ্কর আর্তনাদ করে পিছিয়ে গেল সে। দৃশ্যটা পাথর করে দিয়েছে হরি আর বিশুকেও। তাদের বুক ভয়ে কেঁপে উঠেছে কাটা মাছের মতো। বিছানার উপর পড়ে আছে তিনটে লাশ, একটি পুরুষ, একটি মহিলা আর একটি বাচ্চা মেয়ে। রক্তশূন্য দেহগুলো নির্জীব হয়ে পড়ে আছে বিছানায়। না, না কোনো দুর্গন্ধ, না অন্য কিছু। এক নজর দেখলে মনে হবে এলোমেলো শুয়ে আছে তারা, ঘুমোচ্ছে নিজেদের মতো করে। তিনজনই দারুণভাবে বুঝতে পারছে এই মুহূর্তে খাটের উপর যে মহিলা আর বাচ্চা মেয়েটা শুয়ে আছে তারাই একটু আগে এই ঘরে দৌড়াচ্ছিল। ঘর অন্ধকার থাকায় আর চুরি করার উত্তেজনায় হয়তো খেয়ালই করেনি। ভজার শরীর বেয়ে দরদর করে ঘাম ঝরতে লাগলো। বিশুর পায়ে কেউ যেন শিকল বেঁধে দিয়েছে, নড়তেই পারছে না সে। আর হরি কাঁপতে থাকা শরীরটা নিয়ে ধপাস করে বসে পড়ল মেঝেতে। বিশু হরির হাত ধরে টান দিল, চল, এক্ষুনি এখান থেকে কেটে পড়তে হবে, না হলে মার্ডার কেসে ফেঁসে যাব। ভজা এগিয়ে এসে টান দিল হরিকে। চল ভাই, আর চুরি করে কাজ নেই, এক্ষুনি এখান থেকে। কথাটা শেষ করার আগেই চুরির রিনঝিন শব্দটা কানে এলো তাদের। চমকে তাকালো, আর যা দেখলো তাতে বুকের রক্ত হিম হয়ে গেল। ঘরের আলো ছায়া কোণে দাঁড়িয়ে আছে এক মহিলা, পরনে তার কালো পোশাক, চোখে অদ্ভুত ভয়ঙ্কর এক রহস্যময়তা। বিশুর কণ্ঠনালীটা দুলে উঠল, হরি চিৎকার করে উঠল, এই এক্ষুনি পালা। দৌড় দিল তিনজনেই জানলার দিকে। এক্ষুনি এই ঘর ছেড়ে পালাতে হবে। হুড়মুড় করে নামতে গিয়ে সার্সির কাঁচ গেল ভেঙে, আর ভাঙা কাঁচের ফলায় ভজার ছাতির কাঁচটা কেটে গেল বেশ খানিকটা। রক্ত চলকে বেরিয়ে এলো, ভিজিয়ে দিল জামা। কিন্তু সে সব কিছুকে উপেক্ষা করে দ্রুত নামলো দড়ি ধরে। নামতে লাগলো হরিও। আতঙ্ক গ্রাস করেছিল তাকে। হাতের শক্ত মুঠোয় ধরে রাখতে পারলো না দড়ি। মাটিতে পা দেওয়ার বেশ কিছুটা আগেই হাত ফসকে সশব্দে পড়ে গেল মাটিতে। পড়ে থাকা ইটের টুকরোয় ঠুকে গেল মাথাটা। বেশ খানিকটা কেটে রক্ত গড়িয়ে পড়ল। একটু পরেই নামলো বিশু। দুজনের দিকে তাকালো একবার। ভজা আর হরি দুজনেই যেন বিশুর এই দৃষ্টিতে চমকে উঠল। কেমন একটা গা শিরশিরে অনুভূতি বয়ে গেল বুকে। বিশু চাপা অথচ গম্ভীর স্বরে বলল, চল, হাসপাতালে যেতে হবে, দুজনের অবস্থাই খুব খারাপ। ভজা আর হরি প্রায় নীরবে অনুসরণ করলো বিশুকে। কুকুরের দলটা ডেকে উঠল আবার। আবাসনের রক্ষীর মনে হয়তো কোনো সন্দেহ হয়েছে। তীব্র একটা টর্চের আলো এগিয়ে আসছে তাদের দিকে। তিনজনেই যতটা সম্ভব অন্ধকারে মিশে দাঁড়িয়ে রইল। আলোটা কিছুটা এসেই থেমে গেল। আরো একটুক্ষণ অপেক্ষা করলো তিনজনে, তারপর এগিয়ে গেল রেলিংটার দিকে। হরি খোঁড়াতে খোঁড়াতে কোনো রকমে রেলিংটা টপকাল। তিনজনেই আবাসন থেকে নিরাপদ দূরত্বে গিয়ে থামলো একটু। বিশু ভজা আর হরিকে আরো এক পলক দেখল, চিন্তিত গলায় বলল, এত রাতে অটো পাওয়া তো মুশকিল। বেশ, চল, যাওয়া তো যাক। আরো কিছুটা যেতেই একটা অটো পাওয়া গেল, কিন্তু দুজনের এরকম অবস্থা দেখে অটো ড্রাইভার বেঁকে বসলো। আরে না দাদা, যাব না,
আপনাদের অবস্থা আমার ঠিক লাগছে না। বিশু কঠিন এক দৃষ্টিতে তাকালো তার দিকে, ধমকের স্বরে বলল, এই যাবি না মানে? দুটো মানুষ মরতে বসেছে আর তুই এক্ষুনি চল, না হলে তোর অবস্থা এমন করব। ধমকে কাজ হলো হয়তো একটু। অটো ড্রাইভার নিমরাজি হলো। তিনজনে উঠে বসতেই সে চালিয়ে দিল অটোটাকে ঝড়ের বেগে। হাসপাতালে ঢুকে থামলো সে। হরি আর ভজা মুখে আওয়াজ ছেড়ে নামলো। বিশু অটোওয়ালাকে বেশ কিছুটা কড়া স্বরে বলল, তুই একটু অপেক্ষা কর, আমি ওদেরকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসছি, তোর অটোতেই ফিরবো। অটোওয়ালা মাথা ঝাঁকালো। না না দাদা, আমায় ছেড়ে দিন, আমি চলে যাব। বিশু হ্যাঁচকা টানে খুলে নিল গাড়ির চাবিটা। একই রকম মেজাজে বলল, এরকম নটাঙ্কি মারবি না, এখানে ওয়েট কর, এখনই আসছি। তিনজনই চলে গেল হাসপাতালের ভেতর। অটোওয়ালা মনে রাগ আর বিরক্তিটা চেপে বসে রইল গাড়ির ভেতরেই। কতটা সময় কেটে গেছে জানে না। ভোরের আলো সবে ফুটতে শুরু করেছে। ঠক 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 আওয়াজে ঘুমের ঘোরটা কেটে গেল। অটো ড্রাইভার বুঝতেই পারেনি কখন তার চোখ লেগে গেছে। আবারও ঠক ঠক আওয়াজটা হলো। কেউ লাঠি জাতীয় কিছু দিয়ে ঠুকছে তার অটোটাকে। কিছুটা ভ্যাবাচাকা খেয়ে সে তাকালো। এটা তো হাসপাতাল চত্বর নয়, ফাঁকা রাস্তা। সে এখানে কিভাবে এলো? মুখ বাড়ালো বাইরে। দেখলো একটা ভারী চেহারার পুলিশ রুল কাঠি নিয়ে ঠুকছে তার অটোটাকে। পুলিশ অফিসার গমগমে স্বরে বলল, এই বেটা, মাঝ রাস্তায় এভাবে গাড়ি দাঁড় করিয়ে ঘুমোচ্ছিস? থানায় নিয়ে গিয়ে এমন পেটাবো না। ও স্যার, বিশ্বাস করুন, আমি এখানে আমি হাসপাতালে গিয়েছিলাম ওদের তিনজনকে নিয়ে, কিন্তু এই নাটক মারছিস? দেখি মাল টেনেছিস নাকি, দেখি দেখি। কই, না তো, কোনো মদের গন্ধ তো পেলাম না। এই, কি কেস বাঁধিয়েছিস? সত্যি করে বলতো কোন তিনজনের কথা বলছিস? কই, কাউকেই তো দেখতে পাচ্ছি না এখানে। আরে স্যার, বিশ্বাস করুন, ওরা হাসপাতালের ভেতরে গেল, আমায় অপেক্ষা করতে বললো। রাজি হচ্ছিলাম না বলে আমার গাড়িটার চাবি নিয়ে চলে গেল, আর আমিও। অফিসার এক পলক অটোর ভেতরটা দেখলো, তারপর ঠোঁটে একটা কঠিন হাসি নিয়ে বলল, ও আচ্ছা, ওরা চাবি নিয়ে চলে গেছে। তাহলে এটা কি? আরে এটা এটা কি করে এলো? চাবিটা তো ওই লোকটা। এই, সত্যি করে বলবি কেসটা কি? সত্যি বলছি স্যার, ওরা তিনজনে হাসপাতালের ভেতরে ঢুকে গেল আর আমাকে বলল যে। গল্প বানানোর জায়গা পাওনি তাই না? থানায় নিয়ে গিয়ে ন্যাংটো করে পেটাবো। বেশি চালাকি মারানো হচ্ছে। হ্যাঁ, আমি সত্যি বলছি স্যার, আমার কথা বিশ্বাস করুন স্যার। আচ্ছা বেশ, বিশ্বাস করব, কিন্তু ওই তিনজনকে চিনি না স্যার, শান্তিকুঞ্জ আবাসনের সামনে থেকে উঠেছিল। ওদের মধ্যে দুজন গুরুতর আহত ছিল, রক্ত গড়াচ্ছিল শরীরে। সত্যি, আমি সত্যি বলছি স্যার। অফিসার এক মুহূর্ত মুখ কঠিন করে ভাবল, তারপর কড়া গম্ভীর স্বরে বলল, শান্তিকুঞ্জ আবাসন, চল তো দেখি। অটো ড্রাইভার আলতো মাথা নেড়ে চাবিটার জন্য হাত বাড়ালো। অফিসার টহল দেওয়া গাড়িটাকে চলে যেতে নির্দেশ দিয়ে অটোটাতে বসলো। অটোটাও ঝড়ের বেগে চলতে শুরু করলো। ভোরের আলোর তীব্রতা বাড়ছে, রাতের আধার কেটে ফর্সা হচ্ছে চারিদিক। হঠাৎ ঝাঁকুনি খেয়ে থেমে গেল গাড়িটা। অফিসার বিরক্তির সুরে ধমকালো, কি হলোটা কি? থামলি কেন? পালাবার চেষ্টা করিস না কিন্তু, মারা পড়বি। স্যার স্যার স্যার, ওই দেখুন স্যার। রাস্তার ধারে একটা মাইলস্টোন, সেদিকেই অটো ড্রাইভার তাকিয়ে আছে বিস্ফারিত চোখে। দৃশ্যটা চমকে দিয়েছে অফিসারকেও। ধীর ভঙ্গিতে সে নামলো, কঠিন মুখে এগিয়ে গেল মাইলস্টোনটার দিকে। তিনটে লাশ পড়ে সেখানে, দুজনের দেহে আঘাতের চিহ্ন স্পষ্ট। অটো ড্রাইভার কাঁপা কাঁপা স্বরে বলল, স্যার স্যার, এই তিনজনেই কাল রাত্রে আমার গাড়িতে। অফিসারের মুখ কঠিন, তীক্ষ্ণ দৃষ্টিতে সে সামনের দিকে তাকালো। কিছুটা গিয়ে একটা বাঁক, সেখানেই শান্তিকুঞ্জ আবাসন। কিন্তু খুনগুলো করলো কে? এই অটো ড্রাইভার নিশ্চয়ই নয়,
তাহলে সে না পালিয়ে রাস্তায় এভাবে ঘুমোতো না। ভয়ঙ্কর রকমের গোলমাল যে আছে তা সে বুঝতে পারছে। অফিসার আরেকটু ভাবলো, পকেট থেকে ফোনটা বের করে ফোন করলো। হ্যালো বিনয়, শান্তিকুঞ্জ আবাসনের আগে যে মাইলস্টোনটা আছে ওখানে 3টে লাশ পড়ে আছে, তুমি এক্ষুনি চলে এসো এখানে। তারপর অটো ড্রাইভারকে নির্দেশ দিল, এই চল তো, শান্তিকুঞ্জ আবাসন যাব এক্ষুনি। কিন্তু অফিসার ভাবতেও পারেননি শান্তিকুঞ্জ আবাসন আরো কত ভয়ঙ্কর দৃশ্য নিয়ে তার জন্য অপেক্ষা করছে। চন্দ্রকুমার চোখ খুলল আলতো। চোখের সামনে একটা মুখ ঝাপসা ঝাপসা ভেসে উঠল। কানে এসে লাগলো নরম একটা কণ্ঠস্বর। খুব কষ্ট হচ্ছে এখন? চন্দ্রকুমার চোখ বিস্ফোরিত করল। তার চোখের সামনে দৃশ্যমান হলো একটি অপূর্ব সুন্দর মুখমণ্ডল। চন্দ্রকুমার মুখে একটা আওয়াজ করে উঠে বসল। কে তুমি? আমি রঙ্গিলা, জঙ্গল সর্দারের মেয়ে। আমি এখানে কিভাবে এলাম? কতদিন এসেছি? রঙ্গিলা এক পলক দেখল চন্দ্রকুমারকে, মৃদু স্বরে বলল, আপনি অসুস্থ, তাই এখন বিশ্রাম নিন। আমি পরে সব বলবো। না, আমায় এখনই যেতে হবে। বলে উঠতে গেল চন্দ্রকুমার, কিন্তু মাথাটা ঘুরে গেল তার। রঙ্গিলা দ্রুত হাতে ধরে নিল চন্দ্রকুমারকে, নরম স্বরে বলল, আপনি উঠবেন না দয়া করে। আপনার শরীর দুর্বল, প্রচুর রক্তক্ষরণ হয়েছে তো। রঙ্গিলা যত্ন করে শুইয়ে দিল চন্দ্রকুমারকে। শুয়ে থাকুন আপনি, আমি আপনার জন্য দুধ গরম করে আনছি। একটু পরেই রঙ্গিলা একটা পাথরের গ্লাসে গরম দুধ এনে খাইয়ে দিলে চন্দ্রকুমারকে। চন্দ্রকুমারও বেশ আরাম বোধ করল। চোখ দুটো ভারী হয়ে এলো একটু একটু করে, আবারও ডুবে গেল গভীর ঘুমে। রঙ্গিলা অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল চন্দ্রকুমারের দিকে। বুকের ভেতর কেমন যেন একটা চোরা একটা স্রোত বয়ে গেল। ছোট্ট একটা শ্বাস ছেড়ে উঠে পড়তে গেল সে, আর তখনই বুঝল চন্দ্রকুমারের হাতের মুঠোয় তার হাতটা ধরা। বুকের স্রোতটা বেড়ে গেল। আলতো ভঙ্গিতে ছাড়িয়ে নিল হাতটা। বাইরে বেশ কয়েকটা পাখি ডেকে উঠল একসাথে। রঙ্গিলার ফর্সা গালটা অজানা কোনো কারণে আরক্ত হলো। লজ্জিত পায়ে বের হয়ে আসতে গেল, আর তখনই চোখ আটকে গেল জানলায়। কেউ যেন জানলা দিয়ে ঘরের ভেতর দৃষ্টি ফেলছিল। এখনই ঝড়ের বেগে সরে গেল। রঙ্গিলার বুকটা কেঁপে উঠল অজানা কারণে। কেন যেন তার মনে হলো চন্দ্রকুমারের ক্ষতি করতে আরও কেউ বা কারা নিঃশব্দে এগিয়ে আসছে। কিন্তু কারা? তাদের হাতের থেকে কি চন্দ্রকুমারকে সে আদৌ রক্ষা করতে পারবে? চরম এক অস্বস্তি নিয়ে রঙ্গিলা এগিয়ে গেল বিছানাটার দিকে। হাঁটু কেঁথে বসল মেঝেতে।
শক্ত মুঠোয় ধরল চন্দ্রকুমারের হাত। অস্ফুট স্বরে বলল, আমি এখানে আপনার কোনো ক্ষতি হইতে দিব না। সব বিপদ থেকে রক্ষা করব আপনাকে। কেটে গেল বেশ কয়েকটা দিন। চন্দ্রকুমার এখন অনেকটাই সুস্থ, হাঁটা চলা করতে পারছে স্বাভাবিকভাবেই। শরীরের শক্তিও ফিরে এসেছে। জঙ্গলের ধারে একটা ঝর্ণা, ঝরঝর শব্দে ঝরে পড়ছে দুধ সাদা জল। কিছু জলজ পাখি কিচকিচ শব্দ তুলে উড়ে বেড়াচ্ছে। চন্দ্রকুমার বসে আছে পাথরের একটা ঢিবির উপরে। একটু দূরে দাঁড়িয়ে আছে রঙ্গিলা ঝর্ণার দিকে তাকিয়ে। চোখে মুখে কেমন একটা চাপা কষ্ট। এক পলক সে চন্দ্রকুমারকে দেখল, তারপর ভারী স্বরে বলল, আপনি এইবার চলে যাবেন না? চন্দ্রকুমার এতক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়েছিল ঝর্ণার দিকে। ঝর্ণার কলতান আর এমন নৈসর্গিক দৃশ্যেতে সে ডুবে গিয়েছিল। রঙ্গিলার কাঁপা ভারী স্বরটাতে ঘোর কাটল যেন। আলতো মাথা নেড়ে বলল, হ্যাঁ, সে তো যেতেই হবে। উপায় কি? জানি না রাজমহলে এখন কি চলছে। আমার এই হঠাৎ নিরুদ্দেশ সেখানে কোনো চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আর কোনো দিন এখানে আসবেন না? কেন আসবো না? নিশ্চয়ই আসবো। না, আমি জানি আর কোনো দিন আপনি আসবেন না। আপনি রাজপুত্র, এই জঙ্গলে আপনি আসবেনই বা কেন? অবাধ্য দুটো অশ্রু গণ্ডবে গড়িয়ে পড়ল মাটিতে। চন্দ্রকুমার উঠে এগিয়ে আসতে গেল, আর ঠিক তখনই পেছনের জঙ্গলে ডাকটা প্রতিধ্বনিত হলো। আর সাথে সাথেই একটা ধারালো বর্ষা সনসন বাতাস কেটে চন্দ্রকুমার আর রঙ্গিলার দিকে ধেয়ে এলো। চন্দ্রকুমার রঙ্গিলাকে জাপটে ধরে ঝড়ের বেগে ডান দিকে ঝাঁপ দিল। ডাকটা আবারও শোনা গেল। রঙ্গিলা ঝটকা দিয়ে উঠল। চন্দ্রকুমারকে ধরে টান দিল সে। চলুন, এই খুনি এখান থেকে পালাতে হবে। গুলাটির দল এই দিকেই আসছে। কে এই গুলাটি? আমাদের আক্রমণই বা করছে কেন? রঙ্গিলা একবার কান খাড়া করে শুনতে চাইল গোলাটির দলটা এগিয়ে আসছে কিনা। তারপর চাপা অথচ গম্ভীর স্বরে বলল, গুলাটি এই জঙ্গলের বংশোদ্ধার হতে চায়, রঙ্গিলাকে পেতে চায় নিজের করে। দুটোর কোনোটাই পাচ্ছে না বলে এই আক্রমণ। চন্দ্রকুমারের মুখ কঠিন হলো। এক মুহূর্ত ভাবল সে, তারপর গম্ভীর স্বরে বলল, আমি রাজপুত্র, এভাবে লুকিয়ে থাকা আমার ধর্মবিরুদ্ধ। কি করতে চান আপনি? লড়াই, সামনাসামনি লড়াই। কিন্তু আপনি তো নিরস্ত্র। তবুও লড়তে হবে। বলে যাবার জন্য পা বাড়াতে যাবে, রঙ্গিলা চেপে ধরল তার হাত।
মৃদু গম্ভীর স্বরে বলল, দাঁড়ান, এইটা নিয়ে যান। রঙ্গিলা কোমরের কাপড়ের ভাঁজে লুকোনো একটা ধারালো খঞ্জর বের করে দিল চন্দ্রকুমারের হাতে। চন্দ্রকুমার অবাক হয়ে বলল, এরকম অস্ত্র তোমার কাছে? মানে? রাখতে হয়। জঙ্গলে কত ধরনের পশু থাকে, 2 পেয়ে 4 পেয়ে, তাদের জন্যই এইটা। কিন্তু এটা আমায় দিলে তুমি তো নিরস্ত্র হয়ে যাবে। ওরা যদি তোমায় আক্রমণ করে কোনোভাবে? রাজপুত্রের এত বিচলিত হওয়া কিন্তু ধর্ম বিরুদ্ধা। আপনি চিন্তা করবেন না, রঙ্গিলা জানি কিভাবে পশুকে ঘুম পাড়াইতে হয়। চন্দ্রকুমার এক পলক দেখল রঙ্গিলাকে। কে বলবে এই মেয়েটি একটু আগেও এক বুক অভিমান নিয়ে কথা বলছিল, অশ্রু বিসর্জন করছিল নীরবে। চন্দ্রকুমার অতি সন্তর্পণে এগিয়ে গেল, উঁকি দিয়ে দেখতে চাইল গোলাটির দলটাকে। দেখল 5 লোক, প্রত্যেকের হাতেই এই মুহূর্তে ধারালো বর্ষা। এদের মধ্যে কোনো একজন গোলাটি, কে জানে কোনজন? না, অনুমান করতে পারল না চন্দ্রকুমার। পাথরের ঢিপিতে গেঁথে থাকা বর্ষাটা নজরে এলো তার। দ্রুত তৈরি করলো নিজেকে। এক খণ্ড পাথর নিয়ে ছুঁড়ল বেশ কিছুটা ডান দিকে। পাথরটা একটা ঝোপে সশব্দে আছড়ে পড়তেই আক্রমণকারী দলের 3 জন দৌড়লো অস্ত্র নিয়ে। তাদের মনোযোগ সরতেই চন্দ্রকুমার ঝড়ের বেগে তুলে নিল বর্ষাটা, আর কালক্ষেপ না করে সেটা নিক্ষেপ করলো একজনকে লক্ষ্য করে। বর্ষাটা বাতাস কেটে দিয়ে তীব্র বেগে গেঁথে গেল লোকটার বুকে। রক্ত চলকে বেরিয়ে এলো, আর শরীরটা সশব্দে পড়ে গেল মাটিতে। অপরজন এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল। চন্দ্রকুমারকে দেখে ছুটে এলো, আর চন্দ্রকুমারও খঞ্জরটা চালিয়ে দিল তার গলাটা লক্ষ্য করে। কণ্ঠনালী 2 ফাঁক হয়ে গেল। লোকটার অস্ত্রটা পড়ে গেল মাটিতে, আর সে 2 হাতে গলা চেপে ধরে ছটফট করতে করতে লুটিয়ে পড়ল পাথুরে জমিতে। চন্দ্রকুমার রঙ্গিলার হাত ধরে টান দিল। চলো, পাখিরা ফিরে আসার আগেই এই স্থান ত্যাগ করতে হবে আমাদের। দৌড়তে শুরু করলো দুজনে। বেশ কিছুটা পথ যাওয়ার পরই থমকে দাঁড়িয়ে গেল তারা। পথ আটকে দাঁড়িয়ে আছে ভীম দর্শন এক পুরুষ। রঙ্গিলার মুখ থেকে আপনা হতেই বের হয়ে এলো, গোলাটি। চন্দ্রকুমার বিস্ফোরিত চোখে দেখল গোলাটি নামক লোকটাকে। কালো পাথর খুঁদে যেন গড়া শরীরটা, চোখ রক্ত জবার মতো লাল, বাবরি চুল, টাঙের মতো গোঁপ, তেল চুকচুকে একটা বল্লম। চন্দ্রকুমার কিছু বোঝার আগেই সে বল্লমটা দিয়ে সজোরে আঘাত করল চন্দ্রকুমারকে, আর চন্দ্রকুমারের শরীরটা ছিটকে পড়ল মাটিতে। কড়কড়ে গলায় গোলাটি বলল, কিরে রাজার বেটা, রঙ্গিলাকে নিয়ে পালাবি ভেবেছিস? সেই ইচ্ছে তোর এই জন্মে পূর্ণ হবে না রে। বলেই বল্লমটা দিয়ে দ্বিতীয় আঘাত হানল। চন্দ্রকুমার দ্রুত সরিয়ে নিল শরীরটা। আঘাতটা লাগলো তার কাঁধে। চন্দ্রকুমারের মনে হলো
কাঁধের হাড়টা যেন ভেঙে গুঁড়ো হয়ে যাবে। গোলাটি একই রকম করে গলায় বলল, বুড়ো সর্দারটার চির ব্যবস্থা করে এসেছি, এবার তোর পালা। কদিন ধরেই নজরে রেখেছি তোদের, খুব মাখামাখি চলছে না রে? রাজার বেটা চল এবার, তুই গুলাটির ডেরায় কাটাবি বাকি। কথাটা শেষ হলো না, তার আগেই রঙ্গিলা মুখে একটা আওয়াজ ছেড়ে মাথার চুলের একটা কাঁটা সজোরে গেঁথে দিল গুলাটির কানের পাশে। গুলাটির শরীরটা ঝাঁকুনি খেয়ে পিছিয়ে গেল। কাঁটার বিষ শুরু করেছে তার ক্রিয়া। চন্দ্রকুমার সুযোগটাকে যেতে দিল না। হাতের মুঠোয় তখনও ধরা খঞ্জরটা, সেটা সজোরে চালিয়ে দিল গুলাটির উরু লক্ষ্য করে। ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে এলো, আর গুলাটি কিছুটা টাল খেয়ে হাঁটু গেঁথে বসে পড়ল মাটিতে। রঙ্গিলা কিছু একটা বলতে যাচ্ছিল, তখনই বেশ কিছু লোককে জঙ্গল ভেঙে ছুটে আসতে দেখা গেল। চন্দ্রকুমার এক পলক দেখল সেদিকে, তারপর একটা তীব্র শীষ ছেড়ে ডাক দিল, চেতক! ডান দিক থেকে ধেয়ে আসছে আক্রমণকারীর একটা দল। অপর দিক থেকে চন্দ্রকুমারের সন্তান সমচেতক ঝড়ের বেগে ছুটে আসছে তার মালিকের দিকে। চন্দ্রকুমার রঙ্গিলার কোমরটা শক্ত বাহুর বেষ্টনে আবদ্ধ করল। চেতক একটা ডাক ছেড়ে জঙ্গল ভেঙে কাছে আসতেই ঝড়ের বেগে চন্দ্রকুমার রঙ্গিলাকে শূন্যে তুলে লাফ দিয়ে উঠল ঘোড়ার পিঠে। আর চেতকও একই রকম ঝড়ের বেগে সামনের রাস্তায় অদৃশ্য হয়ে গেল। গুলাটি আগুন চোখে দেখল অদৃশ্য হয়ে যাওয়াটা। দাঁত চেপে সে বলল, রাজার বেটা, তুই গুলাটিকে চিনিস না। রাজবাড়ির অন্দরমহল থেকেও টেনে বের করে আনবে গুলাটি। রঙ্গিলা শুধু গুলাটির, এই জঙ্গলের নতুন সর্দার গুলাটির। পুলিশ অফিসার ইন্দ্রনীল অটোটাকে শান্তিকুঞ্জ আবাসনের বেশ কিছুটা আগে দাঁড় করালো। গাড়ি থেকে নেমে ড্রাইভারকে কড়া স্বরে বলল, এই, তুই এখানেই থাক, আমি আসছি। আর শোন, একদম পালাবার চেষ্টা করবি না, তাহলে সোজা শুট আউট করে দেবো। ড্রাইভার কাঁপা কাঁপা চোখে তাকিয়ে আলতো মাথা নাড়ল। ইন্দ্রনীল এগিয়ে গেল আবাসনের দিকে, কিন্তু মূল দরজার দিকে যেতে গিয়েও থেমে গিয়ে পিছন দিকে পা বাড়ালো। নিঃশব্দে ব্যাপারটা তদন্ত করবে সে। পাঁচিল টপকে ঢুকলো ভিতরে, কিন্তু সবে কয়েক পা বাড়িয়েছে অমনি ফোনটা বেজে উঠল। দ্রুত কানে দিল। হ্যাঁ বিনয়, বলো, কি বলছো? লাশ নেই মানে? কোথায় যাবে? আমি তো একটু আগেই। ইন্দ্রনীলের কথা গলাতেই আটকে গেল। তার চোখের সামনে যে দৃশ্য পরিস্ফুট হয়েছে তা যেন পাথর করে দিয়েছে তাকে। সকাল এখনো ভালো করে ফোটেনি। শেষ ভোরের লালচে আলো এসে পড়েছে আবাসনের দেওয়ালে, মাঝের পরিসরে। আর সেই আলোতেই দৃশ্যমান হয়েছে তিনটে লাশ। দুটো পড়ে আছে পরিসরের মেঝেতে, আর একটা লাশ ঝুলছে জানলার সারসিতে। ইন্দ্রনীল দ্রুত গোছালো নিজেকে। ফোনটা এখনো অন আছে, অর্থাৎ বিনয় লাইনে আছে তার নির্দেশের জন্য। ইন্দ্রনীল কঠিন স্বরে বলল, বিনয়, যত দ্রুত পারো শান্তিকুঞ্জ আবাসনে এসো। লাশ তিনটে এখানে আছে। শেষ ভোরের ঘুমে তখন ডুবে আছে শান্তিকুঞ্জ আবাসন। হঠাৎই পুলিশের গাড়ির সাইরেন আর বুটের ভারী আওয়াজে জেগে উঠল লোকজন। ঘুম জড়ানো চোখে পুলিশের দলটাকে দেখে ভয়ে গুটি গেল তারা কিছুটা। ইন্দ্রনীল বন্ধ ফ্ল্যাটের সামনে পৌঁছালো। ইন্টারলক তালা, তাই বাইরে থেকে বোঝার উপায় নেই তালাটা ভেতর থেকে দেওয়া না বাইরে থেকে। বেশ কয়েকবার চাপড় দিল দরজায়, কোনো উত্তর নেই। ভাঙতে হবে দরজা। সিঁড়ির মুখে একজন দুজন করে লোক জড়ো হচ্ছে। চাপা গুঞ্জন শুরু হয়েছে তাদের মধ্যে। দরজা ভাঙা হলো,
আর ঘরে ঢুকেই থমকে গেল ইন্দ্রনীল। বিছানায় পড়ে আরো 3টে লাশ, না কোনো পচা দুর্গন্ধ, না কোনো কালচে রক্তের ছোপ, যেন 3টে ঘুমন্ত শরীর। ইন্দ্রনীল বডিগুলোর কাছে এগিয়ে গেল, তীক্ষ্ণ দৃষ্টিতে জরিপ করলো দেহগুলোকে। কেমন শক্ত পাথরের মতো শরীরগুলো। বিনয়ের দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, বিনয়, বডিগুলোকে পোস্টমর্টমে পাঠাও। এই ঘটনার পর 3 দিন কেটে গেল, কিন্তু এই রহস্যময় মৃত্যুর কোনো কিনারাই করতে পারছে না ইন্দ্রনীল। পোস্টমর্টম রিপোর্টটা যেন চমকে দিয়েছে তাকে। দেহে কোনো প্রকার আঘাতের কোনো চিহ্নই নেই, নেই কোনো বিষক্রিয়া। শুধু মনে হচ্ছে কেউ যেন ব্লটিং পেপার দিয়ে শুষে নিয়েছে ভিতরের প্রাণ শক্তিগুলোকে। ইন্দ্রনীল প্রায় 11 বছর পুলিশে চাকরি করছে, অনেক জটিল কেস সমাধান করেছে সে, কিন্তু এই একটা ঘটনা যেন তাকে দিকশূন্য করে তুলেছে। বুঝতেই পারছে না ঠিক কোন পথে এগোলে পাওয়া যাবে সমাধান সূত্র। আর এই জমাট রহস্যময়তা ও ভয়ঙ্কর জটিলতার মাঝেই শান্তিকুঞ্জ আবাসনে ঘটল দ্বিতীয় ভয়ঙ্কর ঘটনাটা। রঙ্গিলা ছোট বিছানাটায় নিশ্চুপ হয়ে বসেছিল। 1 সপ্তাহেরও বেশি সময় সে এসেছে উদয়পুরের এই রাজমহলে। তারপর থেকে তার ঠিকানা হয়েছে এই ছোট্ট ঘরটাতে। এক বৃদ্ধা দাসী নিয়ম করে তাকে খাবার দিয়ে যায়। কোনো রুক্ষ বা অপমানজনক ব্যবহার আজ পর্যন্ত তার সাথে কেউ করেনি, কিন্তু এই 1 সপ্তাহে সে একবারও চন্দ্রকুমারের দেখা পায়নি। একটা ঘরে এভাবে প্রায় জড়ভরতের মতো কাটাতে সে যেন হাঁপিয়ে উঠেছে। রঙ্গিলা জঙ্গলে মানুষ, মাথার উপর খোলা আকাশ আর সম্মুখে বিস্তৃত দিগন্ত ছিল তার চারণভূমি। গাছে চড়া, তীর নিক্ষেপ করা অথবা বুনো কোনো পাখিকে ধরে খাবার খাওয়ানোটাই ছিল তার নিত্যদিনের অভ্যেস। কিন্তু এখানে এসে কেমন যেন বন্দী হয়ে গেল সে। ভীষণ দমবন্ধ লাগে তার। মাঝে মাঝে লাগোয়া বারান্দায় গিয়ে দাঁড়ায়, কিন্তু কোথাও যেন এক টুকরো শান্তি পায় না সে। জানলা দিয়ে পড়ন্ত বিকেলের আলো এসে পড়েছে মেঝেতে। সেই কোণে দেখা আলোর দিকে অপলক তাকিয়েছিল রঙ্গিলা। হঠাৎ একটা কলরব তার কানে এসে লাগলো। দ্রুত বিছানা ছেড়ে উঠে বারান্দায় এসে দাঁড়ালো সে। দেখল একটা পাগলের মতো লোক প্রহরীদের চোখ এড়িয়ে কোনোভাবে ঢুকে পড়েছে চত্বরে, আর তাকেই আটকেছে অন্য এক প্রহরী। পাগলের মতো লোকটা এলোমেলোভাবে চিৎকার করছে আর মুখ তুলে জরিপ করছে গোটা রাজমহলটাকে। হঠাৎই লোকটার চোখ আটকে গেল রঙ্গিলার চোখে। পাগলটা লাফিয়ে উঠল যেন। পেয়ে গেছে, পেয়ে গেছে, হিরে মানিক পেয়ে গেছে। প্রহরী পাগলটাকে টানতে টানতে নিয়ে চলল ফটকের দিকে, কিন্তু রঙ্গিলা তখনও পাথর হয়ে দাঁড়িয়েছিল। তার বুকে ঝড় তুলেছে পাগলের ওই দৃষ্টিটা। এই দৃষ্টি তার ভীষণ ভীষণ চেনা। বিড়বিড় করে সে বলল, রাজকুমারকে খবরটা দিতেই হইবে। সে এসে গেছে, রাজমহলের ভীষণ বিপদ। কিন্তু মূল মহলে তার যাওয়া হলো না। বৃদ্ধা দাসী আটকে দিল তাকে। জানালো এখনই সে মহলে যাওয়ার অনুমতি নেই। তবে সে এও জানালো খুব শিগগিরই রাজপুত্র চন্দ্রকুমার তার সাথে সাক্ষাতে আসবে। মিশ্র একটা অনুভূতি নিয়ে বারান্দায় এসে দাঁড়ালো রঙ্গিলা।
নিজের প্রশস্ত চত্বরে দৃষ্টিপাত করল। সেখানে অস্ত্র প্রশিক্ষণ করছে বেশ কিছু জন। অস্ত্রের ঝনঝন শব্দটা নাড়িয়ে দিচ্ছে চারপাশের পরিবেশটাকে। একটু পরেই মূল ফটক টপকে রাজমহলের চত্বরে এসে হাজির হলো একটা সুসজ্জিত ঘোড়ার গাড়ি। গাড়িটাকে দেখে উপস্থিত সকলেই যেন শশব ব্যস্ত হয়ে গেল। গাড়ির ভেতর থেকে নামলো 22-23 বছরের অপূর্ব সুন্দরী এক মহিলা, মুখে মিষ্টি হাসি। সে প্রহরী পরিবৃত হয়ে ঢুকে গেল অন্দরমহলে। রঙ্গিলা ফিরে এলো নিজের বিছানায়। হাঁটুর মধ্যে মাথা গুঁজে বসে রইল সে। মনের ভিতর কেমন একটা অজানা অনুভূতির স্রোত। কেন যেন তার মনে হচ্ছে কিছু একটা ঘটতে চলেছে, ভয়ঙ্কর কিছু। একটু পরেই দরজার সামনে দেখা গেল সেই মহিলাকে। মুখে হাসি নিয়ে ঢুকলো ঘরে। হাসির রেশটা নিয়ে বলল, এই তো আমি চলেই এলাম ভাই তোমার সাথে দেখা করতে। রঙ্গিলা যেন বেশ কিছুটা গুটিয়ে গেল। মেয়েটির হাসির একটা আভা নিয়ে বসলো বিছানায়। কি ভাই, তোমার বুঝি আমায় পছন্দ হয়নি? আমার কিন্তু তোমায় বেশ মনে ধরেছে, তাই তো এলুম সই পাতাতে। কে আপনি? আরে আপনিটা আপনি করছো কেন ভাই? সইকে কেউ আপনি বলে নাকি? তবে নাম যদি আমার জানতে চাও তাহলে বলে রাখি, আমার নাম ইন্দুমতি। তুমি তো রঙ্গিলা। শুনলাম উদয়পুরের রাজপুত্র জঙ্গল থেকে নাকি কোন পরীকে ধরে এনেছে, তাই তো নিজের চোখেই দেখতে এলুম কে সে। কিন্তু না, তুমি কিন্তু সত্যিই ভীষণ সুন্দর। রঙ্গিলা স্থির চোখে দেখল ইন্দুমতি নামক মেয়েটিকে। মৃদু স্বরে বলল, আপনিও? ইয়ে মানে তুমিও ভীষণ সুন্দর। কিন্তু তোমার পরিচয় কি? তোমাকে তো এই রাজমহলে কদিনে একবারও দেখিনি। ওই যে বললুম সই, ওটাই আমার পরিচয়। বাকি পরিচয় আর জেনে তোমার কোনো কাজ নেই। বরঞ্চ চলো দুজন মিলে না হয় খানিক একটু গল্প করি, কি বলো? রঙ্গিলা আর ইন্দুমতির গল্প চলল বেশ অনেকটা সময় ধরে। রঙ্গিলা যেন এক দিগন্ত আকাশ দেখতে পেল, এক বুক তাজা বাতাস পেল যেন। এই প্রথম তার মনে হলো এই রাজমহলে তার নিজের, তার আপনার বলে কেউ আছে। কয়েকদিনের মধ্যেই রঙ্গিলা আর ইন্দুমতির সখ্যতা গাঢ় হলো অনেকটাই। সেটার জোরেই রঙ্গিলা ইন্দুমতিকে বলল, আমাকে কি একবার রাজকুমারীর সাথে দেখা করিয়ে দেওয়া যায়? মূল মহলে আমার যাবার অধিকার নাই, আর তিনিও হাসেন না দেখা করতে। কিন্তু আমার সে তাকে একটি বিশেষ বার্তা দেবার আছে। ইন্দুমতি এক মুহূর্ত কঠিন মুখে ভাবল, তারপর মৃদু স্বরে বলল, আসলে রাজকুমারের শত্রুরা তাকে আক্রমণ করার পর থেকে এই রাজমহলে তার বিশেষ সুরক্ষার বন্দোবস্ত করা হয়েছে। তাই তিনি সচরাচর যেখানে সেখানে যেতে পারেন না। তবুও আমি যথাসাধ্য চেষ্টা করব। তবে ভাই, তোমায় একখান কথা বলি, এই রাজমহলে তোমার সাথে তার দেখা হওয়া সম্ভব নয়। এই রাজমহল থেকে বেশ কিছু দূরে একটা বিষ্ণু মন্দির আছে, সেখানে কাল অপরাহ্নে তোমায় এক পাক নিয়ে যাব।
রাজকুমার যাতে সেখানে তোমার সাথে দেখা করতে পারেন আমি তার যথাসাধ্য চেষ্টা করব। কিন্তু তুমি কি নিশ্চিত তিনি আমার সাথে সাক্ষাৎ করবেন? আরে ওটা তুমি আমার উপর ছেড়ে দাও ভাই, তুমি শুধু কাল সময় মতো তৈরি থেকো, আর আমি তোমায় এসে ঠিক সময় মতো সঠিক জায়গায় নিয়ে যাব। চলে গেল ইন্দুমতি। রঙ্গিলা শুধু এক বুক প্রত্যাশা নিয়ে বসে রইল। কথা মতো তৈরি হয়েছিল রঙ্গিলা। ইন্দুমতি ঘোড়ার গাড়ি করে যতটা সম্ভব সন্তর্পণে তাকে মহল থেকে বের করে আনলো। তারপর নিয়ে চলল বিষ্ণু মন্দিরের দিকে। ব্যাপারটা এত গোপনে করা হলো যে রাজমহলের বিশেষ কেউ জানতেই পারল না ইন্দুমতির সাথে রঙ্গিলা কোথায় যাচ্ছে। রঙ্গিলা যেতে যেতে গাড়ির পর্দার কাপড়টা সরিয়ে দৃষ্টি ফেলল বাইরে। চারপাশ কেমন যেন ঘোলাটে রং ধারণ করেছে। আকাশে মেঘ জড়ো হচ্ছে। রঙ্গিলার বুকটা অজানা কোন এক আশঙ্কায় দুলে উঠল। বুকের ভেতরটা কেমন যেন পাখির মতো ঝটপট ঝটপট ডানা ঝাপটানো চলছে। ইন্দুমতি এক পলক তাকালো, চোখের ইশারা করলো রঙ্গিলাকে, বোঝাতে চাইল শান্ত হও, ঠিক দেখা হবে রাজকুমারের সাথে। আরও কিছুটা পরে গাড়িটা থামলো। গাড়ির ভেতর থেকে নামলো রঙ্গিলা আর ইন্দুমতি। রঙ্গিলা দেখলো একটা বড় পুষ্করিণী, আর তার পারেই বিষ্ণুর মন্দির। মন্দির এখন ফাঁকা। মন্দিরের সিঁড়ির ধাপে বসলো দুজনে। রঙ্গিলা উদ্গ্রীব চোখে তাকালো চারদিকে। ঈষৎ কাঁপা স্বরে বলল, উনি কখন আসবেন? রাজকুমার ঠিক আসবেন। আসলে রাজকুমারের সাথে তার পিতার তোমাকে নিয়ে এক মতান্তর চলছে, তাই রাজকুমার তোমার সাথে গোপনে দেখা করবেন। ততক্ষণে আমার কয়েকটা কথা বলি, শোনো। রঙ্গিলা এক পলক তাকালো ইন্দুমতির দিকে। আকাশের কোণে বিদ্যুৎ আঁচড় কাটল। গুড় গুড় শব্দে ডাকলো মেঘ। সেই শব্দ যেন ছড়িয়ে পড়ল রঙ্গিলার বুকে। ইন্দুমতি এক পলক চারপাশটা দেখল, তারপর মৃদু স্বরে বলল, উদয়পুরের রাজকুমারের সাথে মল্লারপুরের রাজকুমারের বিয়ে হওয়ার কথা ছিল খুব শিগগিরই, কিন্তু রাজকুমার একদিন শিকার থেকে ফেরার পথে হঠাৎই নিরুদ্দেশ হয়ে যান। পরে জানা গেল কিছু অজানা আক্রমণকারীদের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্যই তিনি ওই আর কি। যাই হোক, ঘটনাচক্রে রাজকুমার সেদিন তোমার কাছে গিয়ে পড়েন। তুমি আহত রাজকুমারকে সেবা করে তার জীবন ফিরিয়ে দাও, আর রাজকুমারও তোমার প্রেমে পড়ে যায়। তোমাকে নিয়ে আসেন রাজমহলে, বিয়েও করতে চাইলো তোমাকে, কিন্তু সে তো হওয়ার নয় ভাই। তাই রাজামশাই এক প্রকার গৃহবন্দী করলেন তাকে। কিন্তু ভাই, তোমায় যে একটা কথা বলতেই ভুলে গেছি আমি। ইন্দুমতি থামলো একটু। রঙ্গিলার মনে হলো তার বুকের ভেতর যেন পাগল একটা ঘোড়া ছুটে চলেছে এই মুহূর্তে। ইন্দুমতি ধারালো একটা হাসি নিয়ে বলল, রঙ্গিলা, সেদিন তুমি জানতে চেয়েছিলে না আমার সাথে এই রাজমহলের সম্পর্ক কি? আমি হলাম মল্লারপুরের রাজকুমারী ইন্দুমতি, আর উদয়পুরের এই রাজমহলের হবু বৌরানী। আকাশে কড় কড় শব্দে বাজ পড়ল। রঙ্গিলা কিছু একটা বলতে যাচ্ছিল, তখনই দেখা গেল সামনের রাস্তায় ঘোড়া ছুটিয়ে আসছে এক ঘোড়সওয়ার। তার গোটা দেহ কালো পোশাকে ঢাকা। ইন্দুমতি মৃদু গম্ভীর স্বরে বলল, ওই যে তোমার রাজকুমার এসে গেছেন।
যাও। ইন্দুমতি নিজের ঘোড়ার গাড়িটার দিকে এগিয়ে গেল। রঙ্গিলা ভীষণ এক আগ্রহ আর আবেগ নিয়ে অপেক্ষমান ঘোড়াটার দিকে পা বাড়ালো। কাছে গিয়ে বেশ আবেগ ঘন স্বরে বলল, জানেন রাজকুমার, গোলাটি আপনার রাজমহলের ভেতর। কথাটা আটকে গেল গলাতে। কালো পোশাকে ঢাকা লোকটার মুখে কাপড় সরানো, আর মুখটাতে চোখ পড়তেই একদল আতঙ্ক যেন বুঝিয়ে দিল রঙ্গিলার গলা। মুখ থেকে আপনা হতেই বের হয়ে এলো, গোলাটি তুই এখানে কি ভাইবে? গোলাটি নামলো ঘোড়া থেকে, শয়তানি হাসি নিয়ে বলল, আরে আমি বলেছিলাম না তোকে, আমি মহল থেকেও তোকে ঠিক বের করে আনবো। চল এবার। গোলাটি রঙ্গিলার হাত চেপে ধরল শক্ত মুঠোয়, শিরশিরে গলায় বলল, দেখ দেখ ভালো করে, মোল্লারপুরের রাজকুমারী আমাকে এই ঘোড়াটা উপহার দিয়েছে তোকে নিয়ে যাব বলে, বুঝলে? রঙ্গিলা অসহায় দৃষ্টিতে তাকালো ইন্দুমতির দিকে। ঘোড়ার গাড়ির পর্দা সরিয়ে উঁকি দেওয়া মুখটায় তখন দুটো তীক্ষ্ণ চোখ জ্বলছে ভীষণ প্রতিহিংসায়। গুলাটি হ্যাঁচকা টানে তুলল রঙ্গিলাকে তার কাঁধে, তারপর লাফ দিয়ে উঠল ঘোড়ায়। ঘোড়াটাও একটা ডাক ছেড়ে সামনের রাস্তায় অদৃশ্য হয়ে গেল। কড়কড় শব্দে বাজ পড়ল, বৃষ্টি নামলো ঝমঝম করে। ইন্দুমতির ঘোড়ার গাড়িটা চলতে শুরু করলো মল্লারপুরের রাস্তা ধরে। মন্দির চত্বর ফাঁকা হয়ে গেল আবারও, আর একটু পরেই পাগলের মতো ঘোড়া ছুটিয়ে সেখানে হাজির হলো চন্দ্রকুমার। এদিক ওদিক তাকালো, গলা ফাটিয়ে সে ডাক দিল, রঙ্গিলা, ইন্দুমতি। তার ডাক যেন ভিজে বাতাসের ধাক্কা খেয়ে ফিরে এলো। চন্দ্রকুমার এক মুহূর্ত ভাবল, তারপর ঘোড়া ছিটি দিল সামনের রাস্তায়। আকাশ চিরে দিচ্ছে বিদ্যুৎ, তুমুল বৃষ্টিতে ভিজছে চন্দ্রকুমারের শরীর, তবু সে পাগলের মতো ঘোড়া ছুটিয়ে চলেছে। বৃদ্ধ নায়েবের মুখে রঙ্গিলাকে নিয়ে বিষ্ণু মন্দির আসার খবরটা শুনেই সে ভয়ঙ্কর বিপদের ইঙ্গিত পেয়েছিল। তাই সুকৌশলে সে রাজমহল থেকে বেরিয়েছে, কিন্তু বিষ্ণু মন্দিরের সামনে এসে বুঝেছে তার আশঙ্কাই ঠিক। কিন্তু একটা জিনিস চন্দ্রকুমার বুঝতে পারছে না, রঙ্গিলা একাই বিপদে পড়েছে নাকি সাথে ইন্দুমতিও। চন্দ্রকুমারের চিতকও এই মুহূর্তে যেন বদ্ধপরিকর রঙ্গিলাকে উদ্ধার করতে। তাই সে ছুটে চলেছে ঝড়ের বেগে। আর কিছুটা যেতে চোখে পড়ল সামনে ছুটে চলা ঘোড়াটাকে। বৃষ্টিতে দৃষ্টি ঝাপসা হয়ে যাচ্ছে, তবু যেন তার মনে হলো সামনে ছুটে চলা ঘোড়ার পিঠে বন্দি একটা মেয়ে ছটফট করছে উদ্ধার পাওয়ার জন্য। চন্দ্রকুমার চিতককে উদ্দেশ্য করে বলল, চিতক, সামনের ঘোড়াটাকে ধরতেই হবে, না হলে বিরাট অনর্থ হয়ে যাবে। চিতক হয়তো বুঝল মনিবের কথা। সে একটা ডাক ছেড়ে বাড়িয়ে দিল ছোটার গতিটা আরও। আর এক মুহূর্তে তুফান বেগে ছুটে গিয়ে আটকালো ছুটে চলা ঘোড়াটার পথ। চন্দ্রকুমার নামলো ঘোড়া থেকে, তলোয়ার উন্মুক্ত করল, বজ্র গম্ভীর স্বরে বলল, গোলাটি,
রঙ্গিলাকে ছেড়ে দে, ওকে নিয়ে যাবার সাহসও দেখাস না। গুলাটি নামলো, রঙ্গিলার অর্ধচেতন দেহটাকে নামালো মাটিতে। হাতের বল্লমটা উদ্যত করে বলল, সে যে হবার নয় রাজপুত্র, রঙ্গিলা গুলাটির, আর তাকে নিয়ে তো আমি যাবই। দেখি তুই কত বড় যোদ্ধা, চন্দ্রকুমারের তলোয়ার টোপকে নিয়ে যেতে পারিস কেমন করে? গোলাটির বল্লম তীব্র বেগে নেমে এলো চন্দ্রকুমারের দেহকে লক্ষ্য করে। চন্দ্রকুমারের হাতের তলোয়ার ঝলসে উঠল। জায়গাটা এক মুহূর্তেই ভরে গেল ভয়ঙ্কর যুদ্ধে। আকাশে বিদ্যুতের ঝলকানি আর নির্জন রাস্তায় দুই যুযুধানের ভয়ঙ্কর লড়াই। গুলাটি সহজে পরাস্ত হবার নয়, কিন্তু চন্দ্রকুমারও বীর যোদ্ধা। তলোয়ার দিয়ে সে বাতাস কাটতে জানে। দক্ষ হাতে সে সুকৌশলে চালালো তলোয়ারটা, আর গুলাটির হাতের বল্লম দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেল মাটিতে। নিরস্ত্র গুলাটি এক মুহূর্ত থমকে গেল, কিন্তু একটু পরেই সে লাফ দিয়ে ঘোড়ায় চড়ে পালাতে চাইল। আর তখনই চন্দ্রকুমারের তলোয়ারের তীব্র আঘাত হানল গোলাটির গলায়। মস্তক ছিন্ন হয়ে পড়ে গেল মাটিতে। কড় কড় শব্দে বাজ পড়ল। গোলাটির মুন্ডহীন দেহটা রক্ত স্নাত হয়ে পড়ে রইল রাস্তায়। চন্দ্রকুমার রঙ্গিলার প্রায় অর্ধচেতন দেহটাকে কাঁধে তুলে নিল। তারপর ঘোড়ায় চড়ে ঝড়ের বেগে অদৃশ্য হয়ে গেল। এদিকে ইন্দুমতির ঘোড়ার গাড়িটা মল্লারপুরের রাস্তায় বেশ কিছুটা যেতেই থেমে গেল হঠাৎ। কয়েকটা ঘোড়া ছুটে আসার শব্দ তার কানে এসে লেগেছে। পর্দার কাপড় সরিয়ে সে পেছনে তাকালো। প্রায় 4-5 জন ঘোড়সওয়ার ছুটে আসছে তার দিকেই, কিন্তু তাদের একদম সামনে যে হিংস্র মূর্তি নিয়ে বসে আছে ঘোড়ার পিঠে, তাকে চিনতে ভুল হয়নি ইন্দুমতির। উদয়পুরের সেনাপতি বল্লভ, শকুনের মতো চোখ তার। ইন্দুমতি জানে বল্লভ গোপনে গোপনে তাকে কামনা করে, তাই এই তাড়া করে আসাটা যে ভয়ঙ্কর কোনো বিপদের ইঙ্গিত দিচ্ছে তা বুঝে গেছে ইন্দুমতি। সে চালককে তাড়া দিল। আরো জোরে চালাও, আরো জোরে। ঘোড়াগুলোর পিঠে সপাং সপাং চাবুক পড়ল। ঘোড়াগুলো আওয়াজ ছেড়ে শুরু করলো ছুটতে। পিছনে ছুটে আসা বল্লভের দলটা হই হই আওয়াজ তুলল একবার। পর্দার কাপড় সরিয়ে আরো একবার পিছনের রাস্তায় উঁকি দিল ইন্দুমতি। বল্লভ একদম কাছে চলে এসেছে। ঝাপসা অন্ধকারেও হায়নার মতো জ্বলা চোখ দুটো দেখতে পাচ্ছে সে। প্রচণ্ড আতঙ্কে আর উত্তেজনায় সে আবারও চিৎকার করে উঠল, আরে তাড়াতাড়ি চালাও, আরো জোরে চালাও। গাড়ির চাকাটা হঠাৎ কোনো গর্তে আটকে গেল আর নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ল রাস্তার পাশে পাথুরে জমিতে। ইন্দুমতির দেহটাও কিছুটা শূন্যে উঠে ছিটকে পড়ল কোনো এক পাথরের ঢালে, আর গড়াতে গড়াতে নেমে গেল নিচে। মাথাটা ঠুকে গেল পাথরে। চারদিক আরও ঝাপসা হয়ে এলো। চেতন হারাতে শুরু করলো সে। চেতন হারাতে হারাতেই সে বুঝতে পারল কেউ যেন ভারী পায়ে পাথর মারিয়ে আসছে তার দিকেই।
ইন্দ্রনীল ফোনটা পেয়েই চমকে গিয়েছিল। যদিও এমন একটা আশঙ্কাই সে করেছিল, শান্তিকুঞ্জ আবাসনে আরও একটা খুন, তাই ফোনটা পেয়ে দ্রুত হাজির হয়েছে সে। এবারে অকুস্থল ঠিক তার পাশের ফ্লোরে। কিন্তু এবারে ঘটনাটা শুনে যেন তাজ্জব হয়ে গেল ইন্দ্রনীল। ঘটনাটা এরকম, ওই ফ্লোরে বাস করত মঞ্জুলা দেবী তার ছেলে সঞ্জয়ের সাথে। মঞ্জুলা দেবী বৃদ্ধ হলেও শরীরে বয়সের ছাপ ততটা পড়েনি। এই বাড়িতেই কাজ করত মালতী। সকাল 6টায় সে আসে, আজও এসেছিল। কলিং বেল বাজতেই দরজা খুলে দেয় মঞ্জুলা দেবী। মালতী এক মুখ হাসি নিয়ে জিজ্ঞেস করে, তোমরা এসে গেছো দেখছি। আমি তো ভাবলাম কি জানি এসেছো কিনা, ফোন করলাম ধরলে না তো। মঞ্জুলা দেবী তার কোনো উত্তর দিলেন না। মালতী বাসন কোসন ধুয়ে ঘর মুছতে শুরু করলো। মঞ্জুলা দেবী অন্যদিন এই সময়ে খবরের কাগজ পড়েন, কিন্তু মালতী দেখলো আজ যেন মঞ্জুলা দেবী একটু অন্যরকম। কাগজ পড়া টড়া নয়, কেমন একটা দৃষ্টিতে তাকিয়ে দেখে চলেছে তাকে। আজ 6টা মাস হয়ে গেল মালতী কাজ করছে এখানে। এমন ধারা দৃষ্টি সে আগে কখনো দেখেনি। কেমন একটা অস্বস্তি হলো তার। চাপা বিরক্তি নিয়ে বলল, কি ওভাবে দেখছো বলো দেখিনি, আগে দেখোনি নাকি? মঞ্জুলা দেবীর চোখের তারা নড়ল একটু। আলগা হাসি নিয়ে বলল, দেখছি তোর বুকের গড়ন, তোর ঠোঁট, তোর গাল। প্রেম করছিস নাকি বলতো? ধুর, কি যে বলো না। কেন রে, ভুল বলছি নাকি? আচ্ছা কি হয়েছে বলো তো, তুমি এসব আজে বাজে বকছো কেন? ওরে বল বল, তোর মতো বয়স তো আমারও ছিল। ওই বয়সে শরীরে কি যে হয় আমি তো জানি। তা প্রেমিকটি কে শুনি? সে আছে একজন, তোমার জন্য কাজ নেই। দাদাও কি ঘুমোচ্ছে? তাহলে ও বেলা এসে ঘরটা মুছে দিয়ে যাব। এখন আমার সময় নেই, তুমি বরং। মঞ্জুলা দেবীর মুখের দিকে তাকিয়ে হঠাৎই থেমে গেল মালতী। কণ্ঠনালীটা তার একবার তুলে উঠল, চোখ বিস্ফারিত হলো ঈষৎ। আরো একটু পরে ঘরের কাজ সেরে সে বেরিয়ে গেল প্রায় নিঃশব্দে। ইন্দ্রনীল যেন অন্যমনস্ক হয়ে আছে। তার মাথার মধ্যে ঘুরে চলেছে অনেক কিছু। এক পলক সে দেখল সঞ্জয় আর মঞ্জুলা দেবীকে। দুজনেই ভয়ে কাঠ হয়ে বসে আছে। ইন্দ্রনীল নিজেকে গুছিয়ে নিয়ে কিছুটা কড়া স্বরে বলল, মঞ্জুলা দেবী, আপনি কি প্রথম মালতীর ডেড বডিটা দেখেছিলেন? মঞ্জুলা দেবীর বুক তখনও টিপ টিপ করছে। কাঁপা স্বরে তিনি বললেন, হ্যাঁ, আমি প্রথম দেখি। আমার ঘরের মেঝেতে পড়েছিল মালতীর দেহটা। সত্যি বলছি অফিসার, আমার প্রথম মনে হয়েছিল ও বুঝি ঘুমোচ্ছে। বুঝেছি। আপনারা তো বলছেন আজকে সকাল 8টায় ফিরেছেন, তাহলে মালতী ঘরে ঢুকলো কি করে? ওর কাছে তো নিশ্চয়ই ঘরের চাবি ছিল না। না, চাবি ছিল না। আমাদের কাল রাতেই ফেরার কথা, কিন্তু ট্রেন লেট করেছে বলে ফিরতে সকাল হয়ে গেল। ঘরে ঢুকে দেখি, সত্যি অফিসার, আমরা কিছু বুঝতে পারছি না। ইন্দ্রনীলের মুখ কঠিন হলো। মালতীর বডিটা নিয়ে যাওয়া হলো পোস্টমর্টমের জন্য। ইন্দ্রনীল জানে এক্ষেত্রেও বিশেষ কিছুই পাওয়া যাবে না, সেই একই ঘটনার পুনরাবৃত্তি। ইন্দ্রনীল লাগোয়া বারান্দায় এসে দাঁড়ালো। কেমন যেন সবকিছু তালগোল পেকে যাচ্ছে তার। মালতীর গায়ে কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই, শুধু প্রাণটা বেরিয়ে গেছে। মঞ্জুলা দেবীরা সত্যিই আজ সকালে ফিরেছে, তার যথেষ্ট প্রমাণও আছে। তার মন বলছে মালতীর এই মৃত্যুর সাথে মঞ্জুলা দেবী এবং সঞ্জয় কারোর কোনো হাত নেই। তাহলে খুনটা করলো কে? বন্ধ ঘরেই বা মালতী ঢুকলো কিভাবে? হাজারো প্রশ্ন কিলবিল কিলবিল করছে ইন্দ্রনীলের বুকে। একটা সিগারেট ধরালো সে।
কপালে চিন্তার পুরু ভাঁজ। হঠাৎই চোখ তার আটকে গেল নিচের রাস্তায়। একটা লোক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে আবাসনের দিকে। এই লোকটাকে আগেও বেশ কয়েকদিন দেখেছে ইন্দ্রনীল, কিন্তু বিশেষ গ্রাহ্য করেনি। আজ সে ডাক দিল, এই যে শুনুন। হ্যাঁ হ্যাঁ, আপনাকে বলছি। লোকটা ডাক শুনেই কিছুটা থমকে তাকালো, তারপর উল্টো দিকে হনহন করে হাঁটা দিল সে। ইন্দ্রনীল বারান্দা থেকে দ্রুত সরে এলো, সিঁড়িগুলো নামতে লাগলো দ্রুত পায়ে। নিজের মনেই বলল, যেমন করেই হোক লোকটাকে পেতেই হবে। যোগী বাবা নিজের আসনে বসে এতক্ষণ ধ্যানে মগ্ন ছিলেন। এক্ষণে চোখ খুলে তাকালেন তিনি। দেখলেন ইন্দুমতি কঠিন মুখে বসে আছে। আজ প্রায় 10 মাস হতে চলল যোগী বাবা ইন্দুমতিকে পাথরের এক ঢালের নিচের ভূমি থেকে ঝড় এক রাতে প্রায় অচেতন অবস্থা থেকে তুলে এনেছেন। কিন্তু এই 10 মাসে ইন্দুমতির নামটা ছাড়া তিনি জানতে পারেননি বিশেষ কিছুই। ইন্দুকে কঠিন মুখে বসে থাকতে দেখে তিনি মৃদু হেসে জিজ্ঞেস করলেন, কি হলো রে মেয়ে, অমন মুখ করে বসে কেন? ইন্দুমতি আলতো ভঙ্গিতে মুখ তুলল, মৃদু অথচ কঠিন স্বরে বলল, যোগী বাবা, আমায় একজনের কাছে নিয়ে যেতে পারবেন? আমার যে তার কাছে ক্ষমা চাইতে হবে, বলতে হবে অনেক কিছু, স্বীকার করতে হবে নিজের অপরাধ। কার কাছে রে মেয়ে? উদয়পুরের রাজকুমারের কাছে। আমি জানি না তিনি আমার এই অপরাধ ক্ষমা করবেন কিনা, তবে আমায় যে যেতেই হবে সেখানে। যোগী বাবা ভ্রু কুঁচকে তাকালেন ইন্দুমতির দিকে, ভাবলেন একটা কিছু, তারপর আলতো হাসি নিয়ে বললেন, বেশ, নিয়ে যাব। সে তো আর এখান থেকে বেশি দূরের পথ নয়। নিয়ে যাব তোকে অবশ্যই, তাতে যদি তোর মন একটু সহজ হয়। বেশ, কালই যাব বাবা। যোগী বাবা কোনো উত্তর করলেন না, শুধু আলতো মাথা নেড়ে সম্মতি দিলেন। সন্ধ্যের ঠিক মুখটাতে যোগী বাবা ইন্দুমতিকে নিয়ে উদয়পুরের রাজমহলের দিকে রওনা দিলেন। মহলের বেশ কিছুটা আগে থেকেই আঁচ করতে পারছিল ইন্দুমতি, মহলে কিছু একটা চলছে। আরো কিছুটা যেতেই আলোয় ঢাকা মহল আর সানাইয়ের সুরটা কানে এসে লাগলো তার। থমকে দাঁড়িয়ে গেল সে। এ তো বিবাহের অনুষ্ঠান, কিন্তু কার? থাকতে না পেরে রাজবাড়ির অভিমুখে যাওয়া একটি দলের একজনকে জিজ্ঞেস করেই ফেলল, আচ্ছা, রাজবাড়িতে কিসের অনুষ্ঠান চলছে বলো তো? আরে জানো না, রাজপুত ও চন্দ্রকুমারের বিয়ে, বড় ভোজের আয়োজন আছে, তাই তো আমরা সব যাচ্ছি। ইন্দুমতির মাথায় যেন বাজ পড়ল। থেমে গেল সে। যোগী বাবাকে উদ্দেশ্য করে বলল, ফিরে চলো বাবা, আর গিয়ে কাজ নেই। যোগী বাবা আবারও এক পলক দেখল ইন্দুমতিকে। তার মনে হলো ইন্দুমতির চোখ দুটো যেন ভীষণ এক ক্রোধে জ্বলছে, কিন্তু তিনি কোনো বাক্য ব্যয় করলেন না। আলতো ঘাড় নেড়ে ফিরতে শুরু করলেন নিজের কুটিরের দিকে। খোলা বারান্দায়
কিছুটা উদ্গ্রীব মুখে বসেছিল রঙ্গিলা। রাজপুত্র চন্দ্রকুমার একটা ছোট্ট কাজে গেছেন, ফিরবেন একটু পরে। প্রমোদ ভবনে এসেছে তারা মধুচন্দ্রিমা যাপনে, তাই লোক লস্করের আতিশয্য এখানে বিশেষ একটা নেই। রঙ্গিলার আজ যেন কেন বারবার ইন্দুমতির কথা মনে পড়ছে। দুই রাজপরিবার থেকেই অনেক খোঁজাখুঁজি হয়েছিল ইন্দুমতিকে, কিন্তু খুঁজে তাকে পাওয়া যায়নি। কিন্তু রঙ্গিলার যে তাকে বিশেষ দরকার ছিল। তার কাছে জানার ছিল কেন সে এত বড় বিশ্বাসঘাতকতা করল। রঙ্গিলার চিন্তায় ছেদ পড়ল একটা পায়ের খসখস শব্দতে। ঘাড় ঘুরিয়ে দেখল মন্দিদাসী একটা পাত্র নিয়ে দাঁড়িয়ে ঘরের দরজায়। রঙ্গিলা মৃদু স্বরে বলল, রাজকুমারীর জন্য দুধ এনেছ, কিন্তু তিনি তো একটু বেরিয়েছেন। তুমি বরং ওটা ওই চৌপায়াতে রেখে যাও। মন্দিদাসী দুধের পাত্রটা রেখে চলে গেল। রঙ্গিলা একবার ছাই রঙা আকাশটাকে দেখল। বেশ কয়েকটা পাখি দিক চক্রবাল গড়ছে। হঠাৎ মনটা কেঁপে উঠল তার। ভয়ঙ্কর চিন্তাটা মাথায় আসতেই ঝাঁকুনি খেল সে। মন্দিদাসী তো প্রতিদিন দুধের পাত্র রেখে তার সাথে বেশ খানিকক্ষণ গল্পগুজব করে সময় কাটায়। আজ কিছু না বলেই চলে গেল কেন? তাছাড়া মন্দির পায়ে নূপুর থাকে, নূপুরের আওয়াজ তো তার কানে এসে লাগলো না। ভাবনাটা মাথায় আসতে দৌড় পায়ে সে বারান্দা ছেড়ে বাইরে এলো। গলা উঁচিয়ে ডাক দিল, মন্দি, মন্দি। না, কোনো উত্তর এলো না। বেশ কয়েকটা জায়গায় খুঁজল মন্দিকে, কিন্তু মন্দির দেখা বা সাড়া কোনো কিছুই মিলল না। প্রশস্ত বারান্দা পেরিয়ে আসতে গিয়ে হঠাৎ থেমে গেল রঙ্গিলা। সামনের রাস্তায় গাছের নিচে দাঁড়িয়ে এক যোগী বাবা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। দ্রুত ফিরে এলো সে নিজের ঘরে। বুক যেন তার কাঁপছে। সে স্পষ্ট বুঝতে পারছে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। মূল ফটকে এই মুহূর্তে দুজন রক্ষী প্রহরারত। তাদেরকে ডাকা সমীচীন মনে করল রঙ্গিলা। ডাকতে যাবে তখনই চোখে পড়ল ঘরের আলো অন্ধকারে দাঁড়িয়ে থাকা ছায়া মূর্তিটাকে। ঈষৎ কাঁপা স্বরে বলল, কে কে ওইখানে? ছায়ামূর্তি ধীর পায়ে এগিয়ে এলো, আর মূর্তির মুখে আলো পড়তেই রঙ্গিলা ভয়ঙ্কর রকমের ঝাঁকুনি খেয়ে গেল। মুখ থেকে আপনা হতেই ছিটকে এলো, এ কি তুমি? তুমি কানে? মানে? হ্যাঁ, আমি। আলো অন্ধকারে ঝলসে উঠল একটা খঞ্জর।
আর তারপরেই চন্দ্রকুমার ঘরটাতে ঢুকতে গিয়েও একটু থমকে গেল। দেখল রঙ্গিলা বারান্দার দিকে মুখ করে দাঁড়িয়ে। গলা খাঁকারি দিল সে। রঙ্গিলা ঘুরল না। চন্দ্রকুমার মৃদু হেসে বলল, খুব অভিমান করেছো না? সত্যি আসতে খুব দেরি হয়ে গেল, ক্ষমা চাইছি প্রিয়। রঙ্গিলা ঘুরল না। চন্দ্রকুমারের চোখ গেল চৈপায়াতে রাখা দুধের পাত্রে। বুঝল এটা খাবার সময় পেরিয়ে গেছে বলে রঙ্গিলার এত রাগ। তাই আলগা হাসি নিয়ে বলল, ওহো, বুঝেছি, দুধটা ঠান্ডা হয়ে গেছে, তাই এত রাগ। বেশ, আমি এখনই এটা পান করছি। প্রায় এক চুমুকে দুধটা শেষ করল সে। কিন্তু দুধের পাত্রটা রাখতে গিয়ে চন্দ্রকুমারের মাথাটা যেন একটু দুলে গেল। এক মুহূর্তের জন্য চোখটা ঝাপসা হয়ে গেল তার। ঈষৎ জড়ানো গলায় বলল, রঙ্গিলা, আমার শরীরটা। রঙ্গিলা ঘুরল, আর তার মুখটাতে চোখ পড়তেই চন্দ্রকুমারের শরীরটা ঝাঁকুনি খেয়ে গেল যেন। ভীষণ রকম আশ্চর্য স্বরে বলে উঠল, এ কি ইন্দু, তুমি? কিন্তু রঙ্গিলা। আর তখনই চোখ পড়ল রক্তের স্রোতটাতে। সেটা চলে গেছে খোলা বারান্দার দিকে। চন্দ্রকুমারের গলা বুক যেন জ্বলে যাচ্ছে, শরীর কাঁপছে প্রবলভাবে। তবু দাঁত চেপে নিজেকে সংযত করল। জড়ানো গলাতে বলল, কি করেছো আমার রঙ্গিলাকে? শেষ করে দিয়েছি। রাজপুত্র চন্দ্রকুমারকে আমি কখনো কারো হতে দেব না, কোনো দিনও না। চন্দ্রকুমারের চোখ দুটো থপ করে চলে উঠল। চৌপায়াতে রাখা দুধের ভারী গ্লাসটা তুলে সজোরে আঘাত করল ইন্দুমতির মাথায়। রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে এলো, আর ইন্দুমতির শরীরটা ঝাঁকুনি খেয়ে পড়ে গেল মেঝেতে। চন্দ্রকুমার বুঝল তার শরীর কাঁপছে প্রচণ্ডভাবে। হাতের মুঠো আলগা হয়ে পড়ে গেল গ্লাসটা সশব্দে। পড়ে গেল তার কাঁপতে থাকা শরীরটাও। চোখ দুটো ঝাপসা হয়ে আসছে একটু একটু করে। তার শরীরটা গুটিয়ে যাচ্ছে ভীষণ যন্ত্রণায়। তবুও টেনে হিঁচড়ে চন্দ্রকুমার রক্তের স্রোত ধরে এগিয়ে চলল খোলা বারান্দার দিকে। সেখানে পড়ে আছে রঙ্গিলার রক্ত ভেজা নিথর দেহটা। অস্ফুট স্বরে সে বলল, রঙ্গিলা, রঙ্গিলা, আমি তোমাকে। কথাটা শেষ করতে পারল না। চোখ দুটো বুজে এলো চন্দ্রকুমারের। মুখ দিয়ে বের হয়ে এলো সাদা থকথকে একটা তরল। আর যন্ত্রণায় কুঁকড়ে যাওয়া শরীরটা নিস্তেজ হয়ে গেল চিরদিনের মতো। ইন্দুমতি একটা ঝাঁকুনি দিয়ে তুলল নিজের শরীর। ঝাপসা চোখে দেখল দরজায় এসে দাঁড়িয়েছে যোগী বাবা। কোনো রকমে শরীরটা টেনে নিয়ে ঝাঁপিয়ে পড়ল তার পায়ে। হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলল, বাবা,
আমি যে আবারও অপরাধ করে ফেলেছি। ভীষণ প্রতিহিংসার বশে আমি আবার সেই একই ভুল করে ফেলেছি, হারিয়ে ফেলেছি ওকে। আমি যে ওকে ফেরত চাই বাবা, ফিরিয়ে দাও না আমার কাছে, ফিরিয়ে দাও আমার রাজকুমারকে। যোগী বাবা মুখ কঠিন করল, মৃদু গম্ভীর স্বরে বলল, ফিরে পাবি, কিন্তু তার জন্য তো তোকে কঠিন সাধনা করতে হবে, বহু বহু বছর ধরে। পারবি? ইন্দুমতি শরীরের সব যন্ত্রণা উপেক্ষা করে শুধু বলল, হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, আমি পারবো। তুমি শুধু আমাকে বলো কি করতে হবে। যত কঠিনই কাজ হোক না কেন, যত বছর অপেক্ষা করতে হোক, ইন্দুমতি তার রাজকুমারকে ফিরে পাওয়ার জন্য সমস্ত কিছু করতে পারে। ইন্দ্রনীল দৌড় দিল রাস্তাটা ধরে। আরো কিছুটা যেতেই দেখতে পেল লোকটাকে। কড়া স্বরে বলল, পালাবেন না, দাঁড়ান, কোনো ভয় নেই, আমার ভীষণ দরকার আপনাকে। লোকটা থামল। ইন্দ্রনীল পৌঁছলো তার কাছে। একটু দম নিয়ে সে বলল, আসলে আপনার সাথে আমার বিশেষ দরকার আছে। লোকটার কুতকুতে চোখ দুটো কাঁপলো একটু। তারপর রাস্তার পাশের বটগাছের তলায় গিয়ে এসে বসলো। ইন্দ্রনীলও গিয়ে বসলো সেখানে। লোকটা বলল, বলো, কি জানতে চাও? ইন্দ্রনীল গোছালো নিজেকে। মৃদু গম্ভীর স্বরে বলল, কেন জানি না আমার মনে হচ্ছে আপনি অনেক কিছু জানেন, দয়া করে বলুন আমাকে সবটা। লোকটা একটু ভাবলো, তারপর খড়খড়ে গলায় বলল, আমার কথা কেউ বিশ্বাস করে না, ভাবে পাগলামি করছি। বারণ করেছিলাম ওদের রাজমহল ভেঙে আবাসন না করতে। আমি জানি সে আজও জড়ো করে চলেছে আত্মাদের। যতদিন না তার সেই আত্মা জড়ো করার কাজ সম্পূর্ণ হবে, তার হাত থেকে আবাসনের কারোর মুক্তি নেই। এই আবাসন অভিশাপ মুক্ত হতে পারবে না কোনোদিন। আপনি ঠিক কার কথা বলছেন? কে আত্মা জড়ো করছে? তাছাড়া আত্মা কি কোনো গুলি বা মার্বেল নাকি যে জড়ো করবে? লোকটা বিশ্বাস হলো না তো? জানি কেউ বিশ্বাস করবে না। নোয়াপোয়া বোঝো, আত্মাকে একত্রিত করার পদ্ধতিকে নোয়াপোয়া বলে। এ কঠিন কাজ, ভীষণ প্রতিজ্ঞা ছাড়া এ কখনোই সম্ভব নয়। এই আবাসন যেখানে গড়ে উঠেছে, সেখানে ছিল উদয়পুরের রাজ পরিবারের প্রমোদ ভবন। সেখানেই মধু চন্দ্রিমা করতে এসেছিল উদয়পুরের রাজপুত্র চন্দ্রকুমার। কিন্তু একদিন থামলো লোকটা। ইন্দ্রনীল ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, তারপর ইন্দুমতি কি করলো? লোকটা নিজের দাড়িতে হাত বুলিয়ে বলল, যোগী বাবার নির্দেশ অনুযায়ী সে পরল কালো পোশাক, কপালে নিল কালো ছাইয়ের টিপ, চোখে ভীষণ এক তেজ, বুকের ভেতর কঠিন প্রতিজ্ঞা। যেমন করেই হোক ফিরে পেতে হবে চন্দ্রকুমারের জীবন। যে ভীষণ প্রতিহিংসায় সে চন্দ্রকুমারের জীবন বিনাশ করেছে, সেই জীবনই ফিরে পেতে চাইছে সে। আবারও ফিরে পেতে চাইছে তার চন্দ্রকুমারকে নিজের করে।
তাই সে শুরু করলো আত্মাকে জড়ো করার কাজ। রাজমহল পরিত্যক্ত ছিল বলে তার সেই সাধনা বিঘ্নিত হয়েছিল। আবাসন গড়ে উঠতে আবারও সে পেয়েছে বিভিন্ন ধরনের আত্মাদের। তুমি বিশ্বাস করবে কিনা জানি না, একটা মানুষের শরীরে আত্মায় অনেক রকম প্রকারভেদ থাকে। সেখানে শিশু মন থাকে, সেখানে বড়দের পরিণত ভাব থাকে, সেখানে মেয়েদের নরম অনুভূতি থাকে, পুরুষের কঠোর শাসন থাকে, চটক থাকে, বুদ্ধি থাকে, দৃঢ়তা থাকে। তাই সমস্ত আত্মাদের জড়ো করতে চাইছে সে। আমার যা বলা ছিল আমি বলে দিলাম, বাকিটা তোমার ব্যাপার। বিশ্বাস করলে করবে, না করলে নাও করতে পারো। লোকটা চলে গেল। ইন্দ্রনীল তখনও বসে রইল প্রায় পাথর হয়ে। তার চোখের সামনে যেন ভেসে উঠল কালো পোশাকে ঢাকা এক মহিলা, যে কঠিন মুখে করে চলেছে মন্ত্র উচ্চারণ আত্মার সংগ্রহের জন্য। ইন্দ্রনীল উঠল, দ্রুত পায়ে ফিরল শান্তিকুঞ্জ আবাসনে। লোকটার কথাগুলোকে তার মন যেন বিশ্বাস করতে চাইছে, তাই খুঁজতে চাইছে ইন্দ্রনীল যদি সেই মহিলার দেখা পাওয়া যায়। সে জানতে চাইছে কেমন করে এই আবাসন অভিশাপ মুক্ত করা যাবে, কিন্তু সত্যি কি সে পারবে? ইন্দ্রনীল চাবি খুলে ঢুকলো সেই ঘরটায়, যে ঘরের বিছানায় পড়েছিল 3টে প্রাণহীন দেহ। জানলার ভাঙা কাঁচে ঝুলছিল আরো একটা নিষ্প্রাণ শরীর। তার মানে এই ঘরে অবশ্যই সে আসে। কিন্তু দেখা কি মিলবে তার? কেমন একটা অদম্য কৌতূহল যেন পেয়ে বসেছে ইন্দ্রনীলকে। এখন সে দারুণভাবে বুঝতে পারছে সেই 3টে লাশের হ্যালুসিনেশনের কারণ। তবে কি ইন্দুমতি নামক ওই মহিলাও চায় ইন্দ্রনীল এই আবাসনে আসুক? না হলে অটোর ব্যাপারটা ঘটল কেন? কেনই বা মাইলস্টোনের গায়ে দেখা গেল 3টে লাশ? বেশ অনেকটা সময় সে বসে রইল। দুপুর গড়িয়ে সন্ধে হলো, সন্ধে গড়িয়ে রাত। তবু ইন্দ্রনীল অপেক্ষা করতে লাগলো তারই জন্য, যদি একবার দেখা মেলে তার। ইন্দ্রনীলের চোরা মন বলছে ইন্দুর দেখা মিলবে, কিন্তু না। বহুক্ষণ অপেক্ষা করেও সেরকম কারোরই দেখা পাওয়া গেল না। নিজের মনেই মাথা নেড়ে উঠে পড়ল ইন্দ্রনীল। বিড়বিড় করে বলল, ধুর, কি সব পাগলামি করছি আমি? এরকম আবার হয় নাকি? আমাকে অন্যভাবে তদন্তটা এগিয়ে নিয়ে যেতে হবে। অন্য কোনো একটা... কথাটা শেষ হবার আগেই ঘরের মেঝেতে দৃশ্যমান হলো এক ছায়ামূর্তি। পরনে তার কালো পোশাক, কপালে ছাই রঙের টিপ, ভীষণ কঠিন দৃষ্টি। ইন্দ্রনীলের মুখ থেকে আপনার প্রতি বের হয়ে এলো, ইন্দুমতি। খবরটা জানাজানি হলো সকালবেলায়। গোটা শান্তিকুঞ্জ আবাসন যেন খবরটা শুনে পাথর হয়ে গেল। ইন্দ্রনীলের ডেড বডিটা উদ্ধার করলো পুলিশই। দেহে কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই, শুধু ভেতর থেকে প্রাণটাকেও যেন টেনে বের করে নিয়েছে। শান্তিকুঞ্জ আবাসনের বাসিন্দারা এই ঘটনায় একদম গুটিয়ে গেছে। অনেকেই আলোচনা করছে আবাসন ছেড়ে দেবে। পাগল মতো লোকটা আজও এসে দাঁড়িয়েছে রাস্তায়, বিড়বিড় করে নিজের মনেই বলছে, কেউ আমার কথা বিশ্বাস করে না, কেউ বিশ্বাস করে না। সে আছে আজও, করে চলেছে আত্মা সংগ্রহের কাজ। কেউ বিশ্বাস করে না, কেউ না। সময় গড়িয়ে চলল, আবাসনে রাত নামল। বাসিন্দাদের চোখে যেন ঘুম আসতে চাইল না। ভয়ঙ্কর এক আতঙ্ক গ্রাস করেছে যেন তাদের। কিন্তু কেউ যদি অন্ধকার ভেদ করে দেখতে পেত, তাহলে দেখত অন্ধকারে মিশে রয়েছে এক মহিলা। পরনে তার কালো পোশাক, কপালে ছাই রঙের টিপ, দৃষ্টি ভীষণ তীক্ষ্ণ। কান পেতে শুনলে শুনতে পেত সে করে চলেছে মন্ত্র উচ্চারণ, তার রাজকুমারের জীবন ফিরে পাবার জন্য। এতক্ষণ আপনারা শুনছিলেন শ্রী হেমন্ত দত্তর কলমে লোভ। আজকের গল্পের সূত্রধার পার্থপ্রতিম,
গল্পপাঠে ছিল দীপঙ্কর পণ্ডিত ও মৈনাক। অন্যান্য চরিত্রে শুভয়ন, শ্রেয়া, সুপ্রভাত, পার্থ প্রতিম দাস, ঋতম, দেবজিৎ, শুভয়ন, পম্পা, কৃষ্ণকলি, অর্পণ, রিক্তা এবং দেবজ্যোতি ও রিকা। শব্দ সংযোজনে মেঘা দাস, আবহে ঈশান এবং সয়ক। প্রচ্ছদ অলঙ্করণে টিম রহস্যের অন্ধকারে। গল্পটির সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় পার্থ প্রতিম দাস। আজ এ পর্যন্তই। তবে আজ আসি, আবার অন্য কোনো দিন এক নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রহস্যের অন্ধকারে। নমস্কার, শুভরাত্রি।